সরকারি সার্বজনীন বিজ্ঞান ভিত্তিক ধর্মনিরপেক্ষ শিক্ষার যে গুরুত্ব সেগুলো হারিয়ে গেছে। আমি অষ্টম শ্রেণী পর্যন্ত পাশ ফেল উঠে গেল। তো এটার জন্য আমরা মনে করি শিক্ষা ব্যবস্থাটা বিশাল ক্ষতি। ওদের আলোচ্য বিষয় হচ্ছে তোর অ্যাকাউন্টে ঢুকেছে, আমার অ্যাকাউন্ট, সে অফিসিয়াল হয়ে যাচ্ছে যে গভর্নমেন্ট আমাকে দিয়েছে, শিক্ষা দপ্তর আমাকে দিয়েছে, সে মোবাইল নিয়ে ঘুরে বেড়াচ্ছে। 2500 3000 স্টুডেন্ট, সেখানে 20 জন 18 জন টিচার। রাজা তার রাজ্য চালাবে, সে এগিয়ে যাবে কিসের উপর ভিত্তি? তখন তাদেরকে বলা হয়েছে ঘেউ ঘেউ করা, চোর ডাকা। যে আমরা একটা ছবি দেখতে পেতাম, দুটি পাঞ্জাবি, একটা ঝোলা ব্যাগ, মাস্টারমশাই আসছেন চশমা পরে, এই যে আমার গা কাঁটা দিয়ে। একজন ছাত্র পড়তে চাইছে, সে আর্থিক কারণে পড়তে পারবে না বা সে কোর্সটা করতে পারবে না, এটা কিন্তু ঠিক না। আশা করি শিক্ষকদের দ্বারা পরিচালিত যে পরিচালন সমিতি সেটা ফিরে আসবে বা আসা উচিত। সম্মিলিত একটা প্রতিবাদ বলুন, আবেদন বলুন, এগুলো হওয়া উচিত। ফোন করলে যেটা পায়, একটা সরকারি বাসের কন্ট্রাক্টর যা পায় বা একজন গ্রুপ ডি যা পায় অফিসে, এই শিক্ষক সেটা পাচ্ছে। আজকে সারা পশ্চিমবঙ্গে সেকেন্ডারি স্কুল যদি 15,000-এর মতো হয়, সেখানে মাত্র 600+ স্কুলে মাত্র লাইব্রেরি আছে। টাইমলেস মেমোরিজ, কথা ও কাহিনী। আজকে আমাদের সাথে আছেন অনিমেষ হালদার। ওনাকে আমি চিনি সেই আরজি করের আন্দোলন থেকে, যখন আমরা সবাই রাস্তায় বেরিয়ে পড়েছিলাম। সেদিন অনেক মানুষের সাথে আলাপ হয় এবং সেরকমই আলাপ হতে হতে আমার অনিমেষ দার সাথে আলাপ হয়ে যায়। তিনি কত কত টিচারদের সাথে আন্দোলনে নেমেছিলেন, সেটা দেখে অবভিয়াসলি আমি তো ভীষণ ইন্সপায়ার্ড হয়েছিলাম। আমি তো সর্বপ্রথম একজন অ্যাকাডেমিশিয়ান, তাই টিচাররা যখন রাস্তায় বেরোলেন, আমার বাড়িতে আর থাকা হলো না। আমিও বেরিয়ে পড়লাম আবার করে, যেন একটা অন্য আন্দোলনে, একই আন্দোলনের পার্ট হতে। সেখান থেকে আমি শুরু করছি আজকে আমাদের এই এপিসোড। কিন্তু তার আগে কিছু লাইন আমি বলতে চাই। গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বরা, গুরুদেব পরম ব্রহ্মা, তস্মৈ গুরুবে নমঃ। গুরু আমাদের যেখানে, সেখানে হয়তো আর কেউ কোনোদিন থাকেন না, এবং সেই গুরু আমাদের যে পথ দেখান, সেই পথে যখন আমরা চলতে শুরু করি, আমাদের আর পিছনে ফিরে তাকাতে হয় না। অনিমেষ দা, অসংখ্য ধন্যবাদ, আপনি আজকে এসেছেন আমার এই এপিসোডে। আমি শুরু থেকে শুরু করি, আপনার জীবনযাত্রার জার্নি শুরুটা আপনি বলুন। নমস্কার। প্রথমে আপনাদের যে চ্যানেল, তার সমস্ত শ্রোতা এবং উদ্যোক্তা আজকের এই ইন্টারভিউ, সকলকে আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। তো জার্নিটা বলতে শুরু আমার শিক্ষকতা 2010 সালে। তার আগে আমি জন্মসূত্রে, আমাদের বাড়ির ঘরানাই ছিল লড়াই, আন্দোলন, মানুষের পাশে থাকা, সমাজের জন্য কিছু করা। বাবা মা দুজনেই শিক্ষক ছিলেন। সেখান থেকেই আমার শুরু করা বা শেখা। ছাত্র অবস্থায় যতটা যা সুযোগ পেয়েছি, কাজ করেছি। তারপরে দ্বিতীয় জার্নি বলতে গেলে 2010-এ আমি চাকরি পাই শিক্ষকতার, এবং তারপর এই 11-12 থেকে শিক্ষকদের জন্য বা শিক্ষার জন্য লড়াই, অর্থাৎ শিক্ষা স্বার্থে, শিক্ষক স্বার্থে যাত্রা শুরু। তারপরে এক এক করে এতগুলো বছর বিভিন্ন টানাপোড়েন, রাজ্যে তথা কেন্দ্রের শিক্ষা ব্যবস্থার উপরে বিভিন্ন রকমের আক্রমণ এসেছে, বা শিক্ষা ব্যবস্থাকে হেয় করা বলুন, বা সরকারি শিক্ষা ব্যবস্থাকে মানে করে দুর্বল করে বেসরকারিকরণের যে উদ্যোগ, তার বিরুদ্ধে বিভিন্ন কর্মসূচি, সাথে সাথে সামাজিক কর্মসূচি বা বিজ্ঞানের আন্দোলন, পরিবেশ ম্যানগ্রোভ বা পরিবেশ আন্দোলন, এই সব আর কি আমার চলার পথ। মানে বরাবরই আপনি আন্দোলনের সাথেই একটা সমাজে পরিবর্তন আনার চেষ্টা করেছেন। হ্যাঁ, অবশ্যই এখনো আছি, মানে সেই লড়াই, আমার মনে হয় লড়াই চলবে। তাই তো, আমরা তো সব থেকে বড় পরিবর্তন দেখলাম এখন ওয়েস্ট বেঙ্গলে, আমাদের গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে। যাই হোক, তার আগে এবং বহুদিন আগে থেকেই মনে হয় যে শিক্ষার জগতে অনেক চেঞ্জেস হতে শুরু করেছিল একটা টাইমের পর থেকে।
হতে পারে, দেখো চেঞ্জ ইজ কনস্ট্যান্ট, তো তাই জন্য হয়তো হয়েছে, কিন্তু তবুও আমরা যে ছোটবেলায় গুরুর জন্য যেই শ্রদ্ধা এবং ভালোবাসা এবং ভয়ও খুব পেতাম আর কি, হঠাৎ করে যেন একটু চেঞ্জেস আসতে শুরু করে এবং গুরুকে মানে স্কুল টিচার্স বলুন বা ইউনিভার্সিটি প্রফেসর্স পারহ্যাপস মানে যেন স্টুডেন্টকে মেনে চলতে হবে, এরকম একটা অদ্ভুত একটা ভাবভঙ্গি আসে যেটা কোনোদিনও ব্যালেন্সড নয়। সেরকম তো একটা হয়েছিল বলো, কিন্তু সেটা তো ঠিক নয়। তাহলে সেটা কেন হলো বলে তোমার মনে হয়? একদম মানে শিক্ষা ব্যবস্থার যে ধারাবাহিকতা আর কি স্বাধীনতা পরবর্তী সময়ে, সেখানে মানে শিক্ষা বলতে আমরা যা বুঝি শিক্ষা ব্যবস্থা অর্থাৎ ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের মনীষী যারা হুম বা তার আগে নবজাগরণের মনীষীরা যে শিক্ষা ব্যবস্থা বলতে যেটা চাইতেন বা যার জন্যে তাদের যে সংগ্রাম লড়াই আর কি, সেই শিক্ষা ব্যবস্থাটা ঠিকঠাক এখনো পর্যন্ত যে আমরা পাচ্ছি সেটা আমরা বলবো না। হুম তো সেই অনুযায়ী শিক্ষা ব্যবস্থাটা না গড়ে ওঠার জন্য এই সমস্যাগুলো দেখা দিয়েছে। সেই শিক্ষা ব্যবস্থা বলতে উম, একটা গণতান্ত্রিক বিজ্ঞান ভিত্তিক সকলের জন্য শিক্ষা, সার্বজনীন শিক্ষার যে হ্যাঁ কথা, মানে শিক্ষা হবে সূর্যের আলো হ্যাঁ বা আকাশের বৃষ্টি, আমরা যেরকম মানে ফ্রি এয়ার নিই আর কি, হ্যাঁ হ্যাঁ এটার জন্যে কোনো টাটা আম্বানি একটা অক্সিজেন নিচ্ছে মানে বাইরে থেকে, না, আমরা তা একটা তো নিচ্ছি নয়। সেরকম নয়। তো সেই ধরনের যে শিক্ষা ব্যবস্থার কথা মানে একাধিক মনীষী যারা নবজাগরণের বা আমাদের ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের তারা যে চেয়েছিলেন, সেই শিক্ষা ব্যবস্থা থেকে মানে পরবর্তীকালে স্বাধীনতা পরবর্তী সময়ে যে সরকারগুলো যারা এসছে আর কি, তারা ঠিক সেই পথে যায়নি বা কখনো কখনো বিচ্যুতি এমন জায়গায় গিয়েছে যে যার ফলে আজকের শিক্ষকদের যে মর্যাদা, সরকারি সার্বজনীন বিজ্ঞানভিত্তিক ধর্মনিরপেক্ষ শিক্ষার যে গুরুত্ব, সেগুলো হারিয়ে গেছে। মানে পরবর্তীকালে এসছে টাকা যার শিক্ষা তার। হুম হ্যাঁ, আমি কোনো রাজনৈতিক প্রেক্ষাপট সরাসরি বলছি না, না কিন্তু না একদম প্রথম থেকেই হ্যাঁ হ্যাঁ সেখানে কেউ বলছেন যে এডুকেশন ইজ ইউনিক ইনভেস্টমেন্ট, মানে অর্থাৎ শিক্ষায় বিনিয়োগ করো সেখান থেকে হবে। ফলে আজকের একচেটিয়া দেখতে পাচ্ছেন শিক্ষা স্বাস্থ্যের যে বিনিয়োগ বা প্রাইভেটাইজেশন সেটা হয়েছে। তাই তো। আর আমাদের রাজ্যের ক্ষেত্রে যদি বলেন, সেখানে শিক্ষা ব্যবস্থার বিগত যে সরকার তাদের সময়ে যে শিক্ষা ব্যবস্থা যে সবচেয়ে খারাপ যে ব্যাপারগুলো হয়েছিল সেটা হচ্ছে মানে শিক্ষাটা যে শিক্ষাঙ্গন, সেখানে গুরুত্বটা শিক্ষার বেশি হুম এবং পরিকাঠামোগত, হুম মানে একটা বিদ্যালয়ের সার্বিক পরিকাঠামো বলতে আমরা যা বুঝি, শিক্ষার যে পরিবেশ, অর্থাৎ মানে একটা প্রিমিসেস থাকবে, একটা হ্যাঁ প্লেগ্রাউন্ড থাকবে, তাই তো লাইব্রেরি থাকবে, ল্যাবরেটরি তাই তো থাকবে, সেখানে সিলেবাস একদম। একদম বিজ্ঞান ভিত্তিক সিলেবাস, হুম হুম অর্থাৎ যারা মনোবিজ্ঞান নিয়ে কাজ করছেন, বিজ্ঞান নিয়ে কাজ করছেন, যে এই বয়সে ঠিক কীভাবে সিলেবাসটা হওয়া দরকার যার তাই তো। ফলে বিকাশটা হবে। হ্যাঁ তারপরে কো কারিকুলাম অ্যাক্টিভিটির যে সিলেবাসটা, তারপরে পরীক্ষা ব্যবস্থা, এই বিষয়গুলো। এবং তার আগে আমরা দেখেছি পাস ফেল ইংরেজি তার আগের গভর্নমেন্টের সময় প্রাথমিক উঠে গেছে, হ্যাঁ এবং পরিবর্তিত গভর্নমেন্ট যখন কেন্দ্রীয় সরকারে যখন এসেছিল তখন আরটি অ্যাক্ট 2009, সেটার মাধ্যমে অষ্টম শ্রেণী পর্যন্ত পাস ফেল উঠে গেল। তো এটার জন্য আমরা মনে করি শিক্ষা ব্যবস্থাটা বিশাল ক্ষতি হয়েছে। হুম এবারে এখানে ধরা যেতে পারে, ধরে নিন বিশ্বের উন্নত দেশগুলোতে কিন্তু পাস ফেল নেই, হুম কিন্তু সেখানে ব্যাপারটা হচ্ছে সেখানে যে মানে আর্থসামাজিক যে পরিকাঠামো বা যে সিস্টেমটা, সেখানে মানে একটা ছেলে সে শিখবেই। ধরে নিন একটা ক্লাসে যদি 20, 25, 30 জন থাকে হ্যাঁ এবং তাদের যদি গার্জেনদের আর্থিক কোনো অনটন বা এরকম হ্যাঁ না থাকে, তাহলে পুরো সিস্টেমটা যদি একটা কনস্ট্রাকটিভ হয় বা স্বচ্ছন্দ হয়, ঠিক সাবলীল হয়, ঠিক। তখন সে বাচ্চা কিন্তু শিখবে। তাকে ওই পাস ফেলের যে একটা বাউন্ডারি তার মধ্যে আটকে রাখা ঠিক নয়। কিন্তু আমাদের দেশে বা আমাদের রাজ্যের ব্যাপারটা কি, আমাদের অনেক গার্জেন তার সন্তান কোন ক্লাসে পড়ে সেটা খোঁজ নিতে পারে না, পরিযায়ী শ্রমিক, কারখানায় কাজ করেন, হুম তিনি প্রথাগত শিক্ষায় শেখেননি, তিনি তাই হয়তো তো। রিক্সা চালান, ভ্যান চালান বা ইত্যাদি কারখানায় কাজ করেন, মাঠে কাজ করেন। তার ক্ষেত্রে একটা সন্তান বা একটা ছাত্রছাত্রী সেই পড়াশোনার ক্ষেত্রে যদি
একটা নির্দিষ্ট মাপকাঠি না থাকে, অর্থাৎ ক্লাস 5 থেকে 6-এ যে উঠবে সে যে সেই ক্লাসের পড়াশোনাটা করছে এবং সেটা একটা যোগ্যতার পরিচয় দিতে হবে, একটা মাপকাঠি থাকবে যে প্রতি সাবজেক্টে 30 বা 35 ইত্যাদি পেলে পরে সে পরের ক্লাসে ওঠার যোগ্য, এই জিনিসটা তুলে দেওয়া হয়েছে। এবং সে পরে ক্লাসে উঠবে সেটাকে অধিকার বলে দেওয়া হয়েছে যে তুমি 0, 2, 1 যাই পাও তুমি কিন্তু পরের ক্লাসে উঠবে। সে বুঝেছে এটা আমার অধিকার। ফলে একদিকে তার যে মানে ব্যাকগ্রাউন্ড, সেখান থেকে সে কোনো পাচ্ছে না, সে যেন একটা স্কুলে যাচ্ছে, সেখানে যা দেখার দেখবে। আর স্কুলের যে সিস্টেম, মানে সেই সিস্টেমটা হচ্ছে এরকম, মানে নীতি, এডুকেশন পলিসি, সেটা হচ্ছে পড়াশোনার মানে ওই যে কোনো মানে ডিটেনশনের ব্যাপার থাকবে, নো ডিটেনশন পলিসি। ফলে আগে প্রাথমিকে উঠেছিল এবং ইংরেজি উঠেছিল, পরবর্তীকালে লড়াই আন্দোলনের ফলে ইংরেজি ফিরে এসেছিল, তাই তো। কিন্তু এই পাস ফেলটা ফিরে আসেনি। সেটা আবার ওই 8ই 1, 2009 বদান্যতায় 8ম শ্রেণী পর্যন্ত এখনো পাস ফেল নেই। এবং শিক্ষা কিন্তু কেন্দ্র রাজ্য যৌথ তালিকাভুক্ত একটা বিষয়। হ্যাঁ, মানে ধরে নিন কেন্দ্র একটা এডুকেশন পলিসি বা অ্যামেন্ডমেন্ট আনলো, রাজ্য কিন্তু তার অধিকার আছে, সে সেটাকে নাও মানতে পারে। তার রাজ্যের পরিস্থিতি সাপেক্ষে তারা তাদের মতো করে কিন্তু শিক্ষা ব্যবস্থা বা এডুকেশন পলিসি কিন্তু করতে পারে। কিন্তু আমরা কার্যত দেখেছি নানা বিষয়ে কেন্দ্র রাজ্য সে যেই থাকুক না কেন, দ্বন্দ্ব হয়েছে, এটা হয়েছে বিভিন্ন ম্যাটারে, কিন্তু শিক্ষার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে কিন্তু এই রাজ্যের প্রতিবাদ করতে দেখিনি আমরা। এবং তার ফলে বিশাল একটা ক্ষতি হয়েছে। শিক্ষা ব্যবস্থার মূল যে জায়গাটা সেখানে হচ্ছে মানে কিছু পাওয়ার জায়গা, দান সত্ত্ব আমরা যেটা বলি না, সেখানে নানান রকমের শিক্ষাশ্রী, আপনার কন্যাশ্রী, সাইকেল, সবুজ সাথী, ট্যাব দেওয়া, তারপরে নানান রকমের শ্রী আছে। হ্যাঁ, মানে এগুলো হচ্ছে কি আমরা দেখেছি যে ক্লাসে যখন ছেলেমেয়েরা আসছে তাদের মূল বিষয় বা গার্জেনদের জানার বিষয় তার ওই টাকাটা কবে ঢুকছে, তার মানে সাইকেলটা কবে ঢুকবে, ট্যাবটা কবে পাবে, অ্যাকাউন্ট, এখন অ্যাকাউন্ট কম্পালসারি। একটা ছাত্রের মানে স্কুলে ভর্তি হতে গেলে সে অ্যাকাউন্ট কম্পালসারি, ডাইরেক্ট সে সেখানে টাকা পয়সা ঢুকছে। মানে তুমি একমত হবে, আমরা যখন পড়াশোনা করতাম আমরা অ্যাকাউন্ট, চেক, ব্যাংক এই ব্যাপারটা আমরা বুঝতাম না, কিন্তু ওরা বোঝে। ওদের আলোচ্য বিষয় হচ্ছে তোর অ্যাকাউন্টে ঢুকেছে, আমার অ্যাকাউন্ট। ও আমরা ক্লাসে ঢুকছি, ও বেরিয়ে যাচ্ছে, ও অন ডিউটিতে যাচ্ছে কি না, ওকে ইনকাম সার্টিফিকেট আনতে হবে, তো পঞ্চায়েত থেকে আনতে হবে, ও শিক্ষাশ্রীর ফর্ম ফিল আপ করবে, ও এর ফর্ম ফিল আপ করবে, কন্যাশ্রী এই কাজটা করবে। এবং প্রশাসনিক এমন একটা জায়গায় মানে এসে গেছিল যে আজকের একাডেমিক যে ব্যাপারটা, অর্থাৎ পঠন পাঠন, পরীক্ষা, এইগুলোর থেকে গুরুত্বপূর্ণ এই প্রকল্পের কাজগুলো ঠিকঠাক হচ্ছে কিনা। স্কুল যে অ্যাডমিনিস্ট্রেশন, হেডমাস্টার মশাই বা আদার্স যারা আছেন, তাদের উপরে চাপ ছিল যে এটা আগে কমপ্লিট করতে হবে। তারা কোনোদিনই খোঁজ নেয়নি যে স্কুলের পঠন পাঠন ঠিক হচ্ছে, স্কুলে অন্য কি অসুবিধা আছে, একাডেমিক প্রবলেম কী আছে, সিলেবাস সংক্রান্ত কি কোনো সমস্যা আছে আপনাদের মনে হচ্ছে, বা শিক্ষক শূন্য বা শিক্ষক সাফিসিয়েন্ট নেই, এটা কোনো আলোচ্য বিষয় না, কোনোদিন কেউই জানতে চায়নি। রাত 12টা হেডমাস্টার মশাই যারা স্কুলের ইনচার্জ, যারা টিচার ইনচার্জ বা হেডমাস্টার মশাই বা হেডমিস্ট্রেস, তাদের জেরবার হয়ে গেছেন তারা যে এই সমস্ত প্রকল্প, আমরা বলি মিনি বিডিও অফিস, মানে বিডিও অফিস পঞ্চায়েতে যে কাজগুলো চলে বিভিন্ন প্রকল্প, এই যে আপনারা সকলেই জানেন, আমি সেগুলো যাচ্ছি না, সেগুলো স্কুলে বিভিন্ন ডিপার্টমেন্ট, বিভিন্ন নোডাল টিচার, মানে টিচাররা সে কোন ক্লাসের ক্লাস টিচার বা কোন সাবজেক্টের টিচার থেকে বড় কথা এখন হয়ে গেছে সে সবুজ সাথীর নোডাল টিচার, মানে সাইকেল দেওয়া, তিনি ট্যাবের নোডাল টিচার, তিনি হচ্ছে কন্যাশ্রী নোডাল টিচার, এইরকম হাজার একটা প্রকল্প। এখানে ট্যাবের বলা হচ্ছে যে তরুণের স্বপ্ন প্রকল্প, যেটা মানে যে বই নেতাজি সুভাষচন্দ্র বসুর লেখা, এবং তার সেই জায়গাটা ট্যাব, ক্লাস 11-এ যেটা দেওয়া। এই ট্যাবটা হ্যাঁ উন্নত শিক্ষা ব্যবস্থা, ডিজিটাল ক্লাসরুম ইত্যাদির দরকার আছে, কিন্তু তাকে যে ট্যাব তুলে দেওয়া করোনাকালে মানে জরুরি ভিত্তিতে এটা দেওয়া হয়েছিল, কিন্তু তারপরে এটা কন্টিনিউ করা হচ্ছে। এবং স্কুল স্তরে তো মোবাইল
অ্যালাউ নেই। না, একদমই না। কিন্তু এইটা সরকারিভাবে তাকে ক্লাস 11 দেওয়া আগে হচ্ছে। 12-এ দেওয়া হতো, পরে 11-এ চলে এলো। এইটা দেওয়ার ফলে সে অফিসিয়াল হয়ে যাচ্ছে তাই যে তো। গভর্নমেন্ট আমাকে দিয়েছে, শিক্ষা দপ্তর আমাকে দিয়েছে, সে মোবাইল নিয়ে ঘুরে বেড়াচ্ছে। তাই তো। মোবাইল নিয়ে ছাত্র বয়সে এই যে চর্চা, যে আজকের যে বিভিন্ন হ্যাঁ, আসক্ত হ্যাঁ, হয়ে হ্যাঁ, পড়ছে সেটা একদম। জানে। ফলে এই সার্বিক আর উল্টো দিকে মূল যে পরিকাঠামোর ব্যাপার, শুধু নীল সাদা কিছু রং করা হয়েছিল, কিন্তু মূল যে সমস্যা অর্থাৎ শিক্ষক যথেষ্ট পরিমাণে, শিক্ষক সাফিসিয়েন্ট, হ্যাঁ, যেটা দরকার, একদম। 2500-3000 স্টুডেন্ট, সেখানে 20 জন 18 জন টিচার, তাই তো। আরও কম কোথাও 15 জন। মানে শিক্ষক আর ছাত্রের অনুপাত 101, মানে 100:1 বা 120:1 এরকম জায়গায়। ইস, এটা কি মানে করে- ভাবুন, মানে সবগুলো ক্লাস করলেও সব শেষ লেখা হবে পড়া না, যাবে তাই না। তো। একজন দুজন টিচার, হাই স্কুল সেকেন্ডারি স্কুল, আমি মূলত সেকেন্ডারি টিচার্স অ্যান্ড এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন এসটি এর দক্ষিণ 24 পরগনা জেলা সম্পাদক। ফলে মাধ্যমিক শিক্ষকদের যে সমস্যা বা মাধ্যমিক স্কুলের যে সমস্যাটা খুব মানে সামনে থেকে দেখি, একই সমস্যা প্রাথমিকেও আছে। তাই তো। হায়ার এডুকেশনে মারাত্মক দেখছেন বিভিন্ন পরিসংখ্যান। হ্যাঁ, দেখা হায়ার এডুকেশন কলেজগুলো পুরো ফাঁকা। হ্যাঁ, এই যে 3 বছরের অনার্সটা 4 বছরে এলো জাতীয় শিক্ষানীতি মেনে আমাদের রাজ্য, তাদের কেন্দ্রের সাথে নানান বিষয়ে দ্বন্দ্ব ছিল। তাই তো, ছিল তো। কিন্তু এই যে 4 বছরের যে ডিগ্রি কোর্স, সেটা তাড়াতাড়ি তারা চালু করে দিল। এটা এটা 4 বছরের ডিগ্রি কোর্স করতে গিয়ে সমস্যা হয়ে গেল, ছেলেপুলেরা এমনিতে চাকরি নেই। এই যে শিক্ষকের কথা বলছিলাম, তার আগের গভর্নমেন্টের সমালোচনা আমরা অনেক করতে পারি, লেফট গভর্নমেন্টের, রাজ্য সরকারে, কিন্তু স্কুল সার্ভিস যে কমিশন, যে 97 সালে তারা তৈরি করে, 98 থেকে নিয়োগ হয়, তারা 77 সালে ক্ষমতায় এসেছিল। যদিও তাদের শাসনকালে 20 বছর পরে এই স্কুল সার্ভিস কমিশন, অর্থাৎ শূন্য পদে নিয়োগটা যোগ্যতার ভিত্তিতে হবে, কোনো সুপারিশ বা রেকমেন্ডেশন বা কোনো চিরকুট বা কোনো পার্টির অফিসের কোনো সুপারিশে হবে না। 5টা যদি আমার শূন্য পদ হয়, সেই 5টা পদে কারা নিয়োগ হবে যোগ্যতার ভিত্তিতে, একদম, পরীক্ষা merit। হবে, সেখানে মেরিট লিস্ট মেরিটের হবে, থ্রু দিয়ে, হ্যাঁ। এবং তার ভিত্তিতে কিন্তু র্যাঙ্ক হবে, সেই র্যাঙ্ক অনুযায়ী কিন্তু ওই শূন্য পদে নিয়োগটা হবে। এটাই হচ্ছে বিজ্ঞান ভিত্তিক হ্যাঁ, এটাই পদ্ধতি। হওয়া উচিত একদম। যদিও তারা শাসনকালে 20 বছর কিন্তু এই পদ্ধতি ছিল না, কিন্তু এসছে যখন, এটা খুবই যুক্তিযুক্ত একটা। একদমই। আমার নিজের চাকরি পাওয়াটাও স্কুল সার্ভিস কমিশনে মধ্য দিয়ে। এবং তখন এই যে 98 সাল থেকে কিন্তু একটা রেগুলার রিক্রুটমেন্ট হতো, এসএসসি পরীক্ষা হতো। ধরে নিন আমি এবারে পাচ্ছি না, আমরা পরে এবারে আমি চেষ্টা করব, আবার ট্রাই করব, আমার অভিজ্ঞতা বাড়বে, তার অনেকটা নেট স্লেটের মতন আর কি, যেটা হয় নেট স্লেট এক্সামের মতন। হ্যাঁ, একদম। কিন্তু দেখা যাচ্ছে যে সেই নিয়োগ, এই যে গভর্নমেন্টটা চলছিল 15 বছরে, তারা এসএসসি পরীক্ষাটা ইরেগুলার করে দিল, 2-1টা নিয়োগ হয়েছে। সেই নিয়োগ নিয়ে যে পাহাড় প্রমাণ দুর্নীতি, আজকের যে দুর্নীতির কথা শুধু পশ্চিমবঙ্গ নয়, শুধু ভারতবর্ষ নয়, সারা পৃথিবী জানে যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি। তাই তো। যাদের দায়িত্ব ছিল শিক্ষা ব্যবস্থা পরিচালনা করা, শিক্ষা ব্যবস্থার মধ্যে যারা আছে, শিক্ষক পরিচালন সমিতি বা আধিকারিক, শিক্ষা বিষয়ের আধিকারিক বিকাশ ভবনে যে, বা যে স্বশাসিত যে রিক্রুটমেন্ট সংস্থা স্কুল সার্ভিস কমিশন, নিয়োগকারী সংস্থা মধ্যশিক্ষা পর্ষদ, এই যারা ছিল, এদেরকে পরিচালনা করা, এদের যা অসুবিধা হবে, শিক্ষা মন্ত্রক যারা আছে, সেই মন্ত্রকের প্রধানমন্ত্রী তিনি দেখবেন, অভিভাবকত্ব করবেন, সমস্যা হলে সেগুলো সমাধান করবেন, বা বিভিন্ন পরামর্শ চাইবেন, যে মতামত চাইবেন, যে শিক্ষক সংগঠনগুলোর সাথে বসবেন, অভিভাবকদের প্রতিনিধিদের সাথে বসবেন, নিয়ে তার রূপরেখা বা গাইডলাইন বা এসওপি ঠিক করবে। সেগুলোর পরিবর্তে সেই মন্ত্রক কর্তৃক এই যে প্রতিষ্ঠানের যারা মাথা ছিল, স্বশাসিত সংস্থাগুলো, শিক্ষা বিভাগের, বিকাশ ভবন, মধ্যশিক্ষা পর্ষদ, স্কুল সার্ভিস কমিশন, তাদের আধিকারিকদের নিয়ে কিন্তু সংগঠিত দুর্নীতি। এবং এই চাকরিটা খোলা বাজারে বিক্রি হয়েছে, পণ্যের মতো বিক্রি হয়েছে। একসময় আমরা শুনতাম যে ওই পার্টির রেকমেন্ডেশনে এটা হয়েছে, সেটাও নয়, পুরো মানে টাকা, মানে আমি টাকার বস্তা দিয়ে দেবেন, এত টাকা, কেউ বলছে আমার 5 লাখে হয়েছে, কেউ 10 লাখ, 15, 20, 25 লাখ। ভাবুন, তাই তো, ভাবা যায় না, একদমই ভাবা যায় না, এটা তো প্রচন্ড। এবং এর ফলে শিক্ষক, তারপরে যখন কোর্ট ফোর্ট ইত্যাদি হলো, পুরো নিয়োগ বন্ধ হয়ে গেল। তাহলে ছাত্র বাড়ছে, মানে জনসংখ্যা বাড়ছে, তাই তো, হ্যাঁ, ছাত্র সংখ্যা বাড়ছে, স্বাভাবিকভাবেই তো বাড়বে, অথচ স্কুলগুলো ধুঁকছে।
তারপরে শিক্ষান্তে দেখুন, সাধারণ মানুষ তিনি হয়তো প্রথাগত শিক্ষায় শিক্ষিত নন, মানে কোনো একজন সাধারণ মানুষ, তিনি কারখানায় কাজ করেন, মাঠে কাজ করেন, ভ্যান চালান বা পরিযায়ী শ্রমিক হয়ে অন্য রাজ্যে, তার এই কাজ করা বা সারাদিনের দৈনন্দিন যে মেহনত তিনি করছেন, তার টার্গেট থাকে যে আমার সন্তান, আমার পরবর্তী প্রজন্ম একটু শিক্ষা পায়, সুশিক্ষায় শিক্ষিত হয়, শিক্ষান্তে একটা কাজ পায়, সরকারি কাজের আশা আমরা করি সকলে, যেটা সিকিউর জীবনযাপন। তাই তো, সেটাই তো। আর আমরা চাই যে বাবা মা আমাদের যারা বয়স্ক আছেন তারা যেন সুস্থভাবে বেঁচে থাকেন, মানে স্বাস্থ্য, এই দুটো খুব প্রায়োরিটি থাকে ভীষণ। এবং এই দুটোকে কিন্তু পুরো শেষ করে দেওয়া হয়েছে। একদিকে সরকারি শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে, আরেকদিকে প্রাইভেটে দিয়েও কিন্তু সে শিক্ষান্তে কাজ পাচ্ছে না। তাই তো। এবং তার ঘটি বাটি বলুন, সঞ্চয় বলুন, সমস্ত দিয়ে দিচ্ছে, দেবেই তো। আপনার বাড়িতে যদি কেউ অসুস্থ হয়, আপনার একটা সন্তান যদি সে একটা মেডিকেল ইঞ্জিনিয়ারিং বা একটা ভালো স্কুলে পড়বে, ভালো একটা কোর্স করবে, জব ওরিয়েন্টেড কোর্স করবে, তাহলে ঠিক আছে, আমি এটা দিয়ে দিই, তারপরে ও তো একটা কিছু পাবে। তাই তো, কিছু পাচ্ছে না। না, তাই তো। যার ফলে আজকের মানে সরকারি স্কুলগুলো শূন্য হয়ে যাচ্ছে। শূন্য, হ্যাঁ, একদম। তারপরে হচ্ছে কি, যে এখানে পড়াশোনার কি করে পড়বে সে, 0-2-1 পেলে পাস, কোনো টিচাররা ইনভলভ নানা রকমের প্রকল্পের কাজে। তারপরে কিছু মানে অযাচিতভাবে কিছু ছুটি দিয়ে দেওয়া হয়, খুশি করে দেওয়া হয়, মানে তাদের যে ন্যায্য অন্যান্য যে অধিকার আছে কর্মচারী বা শিক্ষকদের, সেটা না দিয়ে কিছু ছুটি দিয়ে দেওয়া হয়, যার ফলে প্রাসঙ্গিকতা হারিয়েছে। সমাজে শিক্ষকরা শ্রেণীশত্রুতে পরিণত হয়েছে। করোনার সময় দীর্ঘদিন স্কুল বন্ধ, সমস্ত কিছু খোলা, অন্যান্য অফিস খোলা, এমনকি মানে মদের দোকান পর্যন্ত খোলা, অথচ বিদ্যালয় বন্ধ, বা বিদ্যালয় খোলা হলেও সেখানে চাল ডাল দেওয়া হচ্ছে, অথচ পঠন পাঠন শুরু করা হচ্ছে না। সত্যি কথা। এর ফলে সমাজে হচ্ছে এরা বসে বসে মাইনে পাচ্ছে, ফলে শ্রেণী শত্রুতে পরিণত করা হয়েছে। এই সার্বিক মিলিয়ে কিন্তু সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে আপনি দেখবেন যে শিক্ষক শূন্য হয়ে গেছে, মানে ছাত্র শূন্য হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে, এবং কলেজে পর্যন্ত ভর্তি হতে পারছে না, মানে হচ্ছে না। যে কলেজে একটা অনার্স পাওয়ার জন্যে তুমি একমত হবে যে একটা জিওগ্রাফি অনার্স, একটা ম্যাথ অনার্স বা একটা সংস্কৃত অনার্স, এটা পাওয়াই যাচ্ছিল না, বা পেতে গেলে অনেকে ধরতে হতো, টাকা পয়সা দিতে হতো। সেই কলেজগুলো পরিসংখ্যান হচ্ছে সব ফাঁকা, 50%-এরও বেশি উচ্চশিক্ষায় মানে শূন্য। ভীষণ দুঃখের বিষয় এটা, একদম ঠিক। আমি যখন নর্থ বেঙ্গলে গেছিলাম কিছু সেমিনার্সের জন্য, আমি যেতে থাকি এদিক ওদিক, নর্থ বেঙ্গলে গিয়ে আমি একই দেখেছি, স্কুলে এবং কলেজের যিনি হেডমাস্টার, মানে প্রিন্সিপাল ডিন, বেসিক্যালি প্রিন্সিপাল ডিন, উনি খুবই চিন্তিত যে আমাদের এক তো প্রফেসর কম, দুই হচ্ছে ছাত্র আসছে না, তাদের গিয়ে গিয়ে বাড়ি বাড়ি গিয়ে গিয়ে বোঝাতে হয় যে তারা যেন আসে, কিন্তু তারা তো আসছে না। আর তার পিছনে এতগুলো কারণ যে অনিমেষ দা আজকে আমাদেরকে এক্সপ্লেন করলেন, এটা কিন্তু মেজর রিজন যে গ্রাসরুট থেকে প্রবলেম স্টার্ট হয়েছে আর আজকে এত বড় একটা প্রবলেমে পরিণত হয়েছে। আমি নিজে স্টাডি অ্যাব্রড প্রোগ্রামের সাথে আজ প্রায় 10 বছর জুড়ে আছি, এবং কিছু বছর আগে যত ছেলেমেয়েরা বাইরে যেত এবং এখনও যায়, যাদের অফকোর্স যাদের সামর্থ্য আছে, টাকা পয়সা আছে, মেরিটের থ্রু দিয়ে আগে বেশি যাওয়া হতো, এখন একটু কমেছে। এবং কিছু মানে মাস আগেও আমি লক্ষ্য করেছি যে স্টুডেন্ট কিন্তু অনেক কম, কারণ অনেক প্রফেসরসকে আমি চিনি কলেজের, এবং যেহেতু আমি এডুকেশন ফিল্ডের সাথে জুড়ে আছি একদমভাবে, তাদেরও এটা একই বক্তব্য যেটা আজকে তুমি বললে, যে স্টুডেন্ট নেই, ডিপার্টমেন্ট খালি, ফাঁকা ডিপার্টমেন্ট। একটা ডিপার্টমেন্টে 8 জন 10 জন 12 জন 15 জন ফ্যাকাল্টি মানে টিচার আছেন, মানে প্রফেসর আছেন, সেখানে স্টুডেন্ট ভর্তি হচ্ছে 2 জন 3 জন 4 জন। এইরকম একটা চিন্তার বিষয়, এটা আমাদের সবাইকে চিন্তা করতে হবে এগুলো নিয়ে। এবং তার জন্যই হয়তো সেই একটা গণ আন্দোলন তোমরা শুরু করেছিলে, এবং সমস্ত টিচার, প্রফেসরস, একদম গ্রাসরুট লেভেল থেকে টপ অবধি আমরা ওয়েস্ট বেঙ্গলে দেখেছি, তারা রাস্তায় বেরিয়েছিল, আন্দোলন করেছিল, এবং আমরা সকলেই সাপোর্ট করেছি যে যেরকমভাবে পেরেছি। যারা করেননি আমি জানি না কেন করেননি, সেই নিয়ে একটু কথা বলি আমরা আজকে, কারণ আমার মনে হয় এই প্ল্যাটফর্মটা সেই নিয়ে কথা বলার প্রয়োজন আছে, যে কেন এই গণ আন্দোলন শিক্ষকদের করতে হলো। এবং বিশ্বের সমস্ত জায়গায় আমার মনে হয় যে ওয়েস্ট বেঙ্গলে যখন হচ্ছিল, পৃথিবীর অনেক জায়গাতেও কিছু কিছু ছোটো ছোটো ডিসরাপশনসও হয়েছিল, যেখানে অনেক মানুষ এই হয়তো এটা নিয়ে ভাবতে শুরু করেছিল। তো এই টিচারদের কেন, শিক্ষকদের কেন গণ আন্দোলন করতে হলো, এটা নিয়ে আমরা একটু কথা বলি। হ্যাঁ, অ্যাকচুয়ালি একদিকে যেরকম শিক্ষা ব্যবস্থাটা পুরো
পরিকাঠামোগত বিষয়টা যেটা আমি এতক্ষণ আলোচনা করলাম, এর সাথে সাথে যারা এক্সিস্টিং এমপ্লয়ি আর কি, সেটা স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িদের যেমন, তেমন হচ্ছে শিক্ষকরা। একটা বিশাল সংখ্যক কর্মচারীদের মধ্যে শিক্ষকরা আছেন, প্রাইমারি, সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি, তারপরে কলেজ, ইউনিভার্সিটি তো আছে। সেখানে এই যে শিক্ষক, শিক্ষাকর্মী এবং কর্মচারী, তাদের যে অধিকার, মর্যাদা, এটার উপরেও একটা আক্রমণ। আক্রমণ মানে কি, সেই অধিকার রক্ষা হচ্ছে না। তাদের যে পেশার জায়গা থেকে তাদের যে ন্যায্য যে বেতন আর কি যেটা পাবে, সেই জায়গাটাও দিনের পর দিন যে ডিয়ারনেস অ্যালাউন্স, ডিএ আর কি, সেটাতে বঞ্চিত রাখা হয়। কেন্দ্রের সাথে ফারাক বাড়তেই থাকে এবং সেটা পূর্বতন রাজ্য সরকারের যতটা না ছিল তার থেকে যে 15 বছরে যে সরকার, তাদের আরও বাড়তে থাকে ফারাক, এবং যেটা পাহাড় প্রমাণ একটা বঞ্চনা। এখন এইটা এমন একটা জায়গায় নিয়ে যায় তারা সমাজের চোখে, যে এটা একটা দেওয়া মানে বিলাসিতা ব্যাপার, বা তেলা মাথায় তেল দেওয়া, এরকম একটা ব্যাপার। কিন্তু এটা যে ন্যায্য পাওনা, এবং এই ডিএর ওপরে নির্ভর করে পুরো মানে সমাজের যে পুরো সমস্ত মানে যে শ্রমজীবী মানুষেরও যে দৈনিক মজুরি ইত্যাদি সমস্ত কিছু নির্ভর করে। অ্যাকচুয়ালি মানুষের কেনার ক্ষমতা থাকলে বা মানুষের হাতে টাকা থাকলে তবে তো অর্থনৈতিক কাঠামোটার উন্নয়ন হবে। সেটা অর্থনীতির ব্যাপার, সেটার মধ্যে আমাদের অত বিশেষ জ্ঞান নেই। কিন্তু এইটা আমরা বুঝি যে সমাজে মানে মানুষের কেনার ক্ষমতা যদি না বাড়ে, তাহলে কিন্তু অর্থনৈতিক উন্নতি হতে পারে না। এটা তো ঠিকই, ইকোনমিক তো এইভাবেই চলে। একদম। এবারে সেইটা দিনের পর দিন বঞ্চিত করে রাখা হয়েছে, এবং এই যে কর্মচারীদের যে মানে শিক্ষকদের যে প্রতিষ্ঠান বা সরকারি অফিসগুলোতে শূন্য পদ, পাহাড় প্রমাণ শূন্য পদ। মানে প্রথমে 3 জনের কাজ 2 জন করছে, বা 4 জনের কাজ 3 জন করছে, তারপরে 2 জনের কাজ 1 জন করছে, এমনকি 5 জনের কাজও 1 জন করতে হচ্ছে, এরকম একটা জায়গায় যায়। তাহলে পরিষেবা মানে দেওয়া যাচ্ছে না, এবং যিনি পরিষেবাটা ওই পরিস্থিতিও তিনি তো ছেড়ে দিতে পারেন না। বিশেষ করে মানে লিভিং এলিমেন্ট নিয়ে কাজ করা, আমরা যারা স্কুলে পড়াই, যে ছাত্ররা এসে সামনে বসে আছে, আমরা তাদের বলতে পারি না যে আমাদের শিক্ষক অন্তত ক্লাসটা হবে না, তাহলে আমরা করছি, লিভিং এলিমেন্ট নিয়ে কাজ করছি, অথচ আমাদের যে পাওনা বা অধিকার, সেটাকে আমাদের দেওয়া হচ্ছে না, এবং সেটা পাহাড় প্রমাণ। ফলে এর বিরুদ্ধে কিন্তু ঐক্যবদ্ধ আন্দোলন কিন্তু শিক্ষকদের সমাজের সমস্ত মানে শিক্ষকদের নিয়ে, কর্মচারীদের নিয়ে কিন্তু হয়েছিল, যেটা সংগ্রামী যৌথ মঞ্চের নামে হয়েছিল। নানা কারণে ওঠা পড়া তো আছে, কিন্তু ঐক্যবদ্ধ যে সংগ্রাম বা লড়াই যেটা হয়েছিল সেটা কিন্তু, এবং আমাদের যে সমিতি এসটিএ মাধ্যমিক শিক্ষক শিক্ষাকর্মী সমিতি, আমরা কিন্তু ঐক্যবদ্ধ এবং রাজনৈতিক নিরপেক্ষভাবে গণ আন্দোলন বা আন্দোলনে বিশ্বাসী। কারণ তার ফলে কি হয়, যে আজকের কোনো একটা রাজনৈতিক দল কোনো শিক্ষা বা কোনো বিষয়, এই ডিএ বিষয়ে বা শিক্ষার বিষয়ে তার একটা স্ট্যান্ড থাকতে পারে, কিন্তু একটা যখন দলমত নির্বিশেষে একটা সংগঠন থাকবে, তখন সামনে কোন রাজনৈতিক দল ক্ষমতায় আছে সেটা বড় কথা নয়, তখন স্বার্থ শিক্ষকদের বা শিক্ষা স্বার্থ রক্ষা পাচ্ছে কিনা সেটা বড় ব্যাপার। সেটা হলে সাধুবাদ জানানো উচিত, যে না, এই গভর্নমেন্টের এটা কিন্তু, আমি যেরকম আপনাকে পরিষ্কার বললাম যে আগের গভর্নমেন্টের পাস ফেল ইংরেজি উঠেছিল, কিন্তু লেফট গভর্নমেন্টের কিন্তু যা এসএসসি যে ওইটা নিয়োগ যেটা হয়েছিল, এটা অবশ্যই যুক্তিযুক্ত, ভীষণ যুক্তিযুক্ত, এবং সেটা মানে সমালোচনাটা সঠিকভাবে করা উচিত। তাহলে পরে সমাজের কিন্তু উন্নতি হবে, শিক্ষার উন্নতি হবে। তাহলে এই সমস্ত নানা কারণে দেখুন আজকের কিন্তু মানে জনসংখ্যা বাড়ছে, সমস্ত কিছু বাড়ছে, অথচ সরকারি স্কুলগুলো, কলেজগুলো ঢুকছে, ফাঁকা হয়ে যাচ্ছে। মানে তারা পড়াশোনা কি করবে সেটাই বুঝতে হবে, পড়ে কি হবে। আজকের যদি চাকরিটা যদি টাকা দিয়ে পেতে হয়, তাই তো চাকরিটা যদি খোলা এতে বিক্রি হয়, এমনকি পিএসসি যে বিসিএস পরীক্ষা, সেখানেও দুর্নীতি, ডিটেলস আমি বলতে পারবো না, 2-0-2-1 পেয়ে এসে র্যাঙ্ক 1-2 হয়ে গেছে। তাহলে এই জিনিস যদি হতে থাকে, এবং যে পাড়ার যে যারা মস্তান বা যারা রাজনৈতিক তারা যদি কোনো তাদের পেশা বললে পেশা লিখতে পারবে না, যে তার জীবিকাটা কি, অথচ সে বিশাল টাকা পয়সার অধিকারী, এমনকি ক্ষমতার অধিকারী, একটা শিক্ষা প্রতিষ্ঠানের উপরে তাদের বসিয়ে দেওয়া হচ্ছে। এইগুলো দেখে পড়ে এই যে প্রজন্ম, ভবিষ্যৎ প্রজন্ম, তাদের মনেও প্রশ্ন আসছে যে পড়াশোনা কি হবে, চাকরি তো পাচ্ছি না, উল্টে যে দাদা বা যে কাকা চাকরি করে তাদের বিশেষ কোনো সমাজে
সম্মান মর্যাদা নেই। উল্টে এই সমস্ত রাজনৈতিক যে দাদাদের মস্তানদের এদের হচ্ছে একটা ইয়ে আছে, তাই তো। বা চাকরিটা কোনো কিছু না পড়েও জাস্ট একটা চাকরি পাওয়া যায় টাকা যোগাযোগ ইত্যাদির ভিত্তিতে, এরকম একটা ভাবনা সার্বিক মিলিয়ে কিন্তু শিক্ষা ব্যবস্থার উপর একটা বিশাল আক্রমণ এসেছে। একদম একদম। আর আমরা তো একটা জিনিস দেখতেই পেলাম যে দেখো কর্মা যেটাকে আমরা বলি কার্মিক ব্যালেন্স, এবং যেহেতু আমি স্পিরিচুয়াল ওয়ার্ল্ড থেকে বিলং করি, হিউজ কার্মিক ব্যালেন্স রিসেন্টলি হয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে, এবং এটা একটা বিশাল কারণ। কারণ দেখুন, গুরু যখন নিজের জায়গা ছেড়ে রাস্তায় বেরিয়েছেন এবং তারা যখন বলেছে যে এটাকে ঠিক করতে হবে, তখন কিন্তু একটা সমাজে চেঞ্জ আসবে, এবং তাই হয়েছে। আমাদের আজকে পশ্চিমবঙ্গে যে ভোট গেল এবং যেটা চেঞ্জ হলো, এটা বিশাল কারণ, আমি এটা মানি। কেননা কর্মা ইজ আ ভেরি বিগ থিং। মানুষ ভুলে যাক, মানুক বা না মানুক, আপনি একদিন না একদিন সমস্তটা দেখতে পাবেনই পাবেন। এবং এখান থেকে বলি যে আপনি ডিয়ারনেস অ্যালাওয়েন্স যেটা বললেন, ডিএ, বা দেখুন, এনার্জি এক্সচেঞ্জটা হচ্ছে একটা সব থেকে বড় ইম্পর্টেন্ট জিনিস। আমরা যখন যেটা আর কি আমাদের এতেও আছে যে গুরুকে যে ফেরত দেবো, আমরা কি ফেরত দেবো? বাবা মাকে তো আমরা কিছু ফেরত দিতে পারবো না, গুরুকেও আমরা কিছু ফেরত দিতে পারবো না। তো গুরু দক্ষিণার কোনো মাপ হয় না, কোনো মাপ হয় না। তো আমরা যারা স্টুডেন্ট যখন থাকি, আমরা রেসপেক্ট দিই, আমরা সেভাবে গুরুকে দেখি। কিন্তু বিকজ অফ পলিটিক্স যদি এরকম হয় যে আমরা টিচার মানে সে একজন ওয়ার্কিং পারসন, তাকে তার মতন আমরা ডিল করি, এটা করা একদম ঠিক নয়। কারণ আপনাকে বুঝতে হবে যে আপনার সামনে একজন ডাক্তার আছে, বা একজন টিচার আছে, বা একজন পুলিশ কর্মকর্তা আছে, কে আছে সামনে। মানে ফর পলিটিক্স এভরিবডি ক্যানট বিকাম সেম, ইটস নট পসিবল। তো সেই ক্ষেত্রে যখন শিক্ষাগুরু যিনি, তার যদি আমরা বলি মাইনে আমরা বলতেই পারি না প্রথম কথা মুখে, আর দ্বিতীয় কথা যে তার তো একটা এক্সচেঞ্জ থাকবেই। মানুষ কি করে বাঁচবে? আফটার অল তো মানুষ, আমাকে তো দোকানে গিয়ে প্রত্যেক দিনের চাল ডাল কিনতে হবে, আমাকে তো অন্য জিনিস কিনতে হবে। অ্যাজ ইউ সেড, ইকোনমি রান করার জন্য তো মানুষের হাতেই টাকা দিতে হবে। এটা কোথায় রাখবো? টাকাটাকে আমি ব্ল্যাক হোর করে দেবো, লুকিয়ে রেখে দেবো, এমন জায়গায় রেখে দিলাম যেখান থেকে আর হোর্ডিং যেটাকে আমরা বলি আর কি, যে টাকা বেরোলো না, তাহলে কি লাভ হলো? কাজে সেইটা তো প্রত্যেকটা মানুষকে, আমরা যেমন কাজ করছি, পলিটিশিয়ানসরা তাদের কাজ করছে, দেশ চালানোর সমস্ত দিক থেকে ভাবতে হবে। এবং এই যেটা বললেন এটা খুবই গুরুত্বপূর্ণ। ওই যে আর 5টা কর্মচারীদের সাথে যে এদের একটা পার্থক্য আছে, সেটা রাখা হয়নি। বা কর্মচারীদেরকে অমর্যাদা তো করা যায় না। আমরা যদি বলি রাজধর্ম কথাটা বলি, অর্থাৎ রাজা তার রাজ্য চালাবে, সে এগিয়ে যাবে কিসের উপর ভিত্তি করে? এই রাজ কর্মচারীদের উপরে ভিত্তি করে সে কিন্তু এগিয়ে যাবে। একদম। এই যে দেখবেন কিছু প্রকল্পেতে তিনি আমাদের আগের মুখ্যমন্ত্রী তিনি পুরস্কৃত হয়েছিলেন সারা বিশ্বে, বা অভিনন্দিত হয়েছিলেন, সেটা কাদের জন্য? তার কর্মচারীরা কাজ করেছিল বলে না। অথচ সেই কর্মচারী শিক্ষকরা যখন আন্দোলন করছিল, তখন তাদেরকে বলা হয়েছে ঘেউ ঘেউ করা, চোর ডাকাত, তাদের সর্দার, এই কথাগুলো বলা হয়েছে। এইগুলো যখন বলা হলো, এবং যেহেতু কর্মচারী বা শিক্ষক এটা সমাজের পার্সেন্টেজে খুব কম, মানে টোটাল যদি 100% যদি জনগণ হয়, 5%, 2% কি ম্যাক্সিমাম 7-8% এরকম যদি হয়, তাদেরকে সাইড করে দেওয়া, শ্রেণী শত্রুতে পরিণত করা হয়েছে। যেহেতু বেশিরভাগ মানুষের নয়, ফলে একটা সমাজের চোখে তাদেরকে ছোট করে দেওয়া, যেটা কিন্তু তাদের রাস্তায় বের করে এনেছে কাতারে কাতারে, এবং একটা গণবিক্ষোভ বা প্রতিরোধের জায়গা। তাই তো হয়েছে। হ্যাঁ, সেইটাই হচ্ছে সবচেয়ে বড় জায়গা হয়েছে, বা একটা কারণ হয়েছে। একদম। আর এটা হওয়ারই ছিল। মানে খুব দুঃখজনক ব্যাপার যে এরকম একটা ভাবনা চিন্তা নিয়ে এরকম ঘটনা ঘটেছে শিক্ষকদের সাথে। এবং আপনি যেটা বললেন যে ওই সংখ্যাতে কম কেন? কারণ সবাই তো শিক্ষাগুরু হতে পারে না। ওটা তো যাদের হওয়ার, যাদের আত্মা সেই রকম, তারাই শুধু হতে পারবে। সবাই কি পারবে? Therefore we call a passionate teacher and a professional teacher. প্রফেশনাল টিচার সে তার পরিবারকে চালানোর জন্য হতে পারে, বা তার চাকরি হিসাবে হতে পারে, সে একজন টিচার হয়েছেন, তার মনে হচ্ছে এটা আমার একটা কাজের জায়গা। কিন্তু প্যাশনেট টিচার যিনি আসলে গুরু, তার পার্সেন্টেজ তো কম থাকবেই, কারণ সে তো জন্মেছে সেটা নিয়ে। আমাদের ভারতবর্ষে যদি টিচারদেরকে এরকম ভাবে রেসপেক্ট না দেওয়া হয়, তাহলে এটা সব থেকে বড় হাস্যকর এবং ভুল ব্যাপার। কারণ ইট ইজ ইলিউসিভ,
এই যে বাকি জিনিসগুলো হচ্ছে পুরো ইলিউশনস। কেন? কারণ ভারতবর্ষেই তো গুরুকুল এবং গুরুর জায়গা, এবং গুরু গুরু আমাদের কত, মানে আমরা তো সবাই পড়েছি, জানি, এবং আশা করি মনে পড়ছে সবার মহাভারত থেকে, রামায়ণ থেকে গুরুদের নাম। আমি নাম বলবো না যাতে কি আপনাদের মনে পড়ে নামগুলো, এবং সেইটা খেয়াল রাখতে হবে। আর কোনোদিন আর পর থেকে ভুললে চলবে না। 26 সালের পর থেকে একটা মানুষকেও ভুললে চলবে না যে আমাদের দেশে থেকে, আমরা এই মাটিতে জন্ম নিয়েছি, আমরা গুরুকে কোনোদিন অপমান করতে পারি না। ওটা আমাদের ধর্মে নেই, আমরা পারি না করতে। এখন কিন্তু যেটা হয়েছে সেই কারণে, কারণ গুরুরা বেরিয়ে পড়েছিলেন অফকোর্স, এবং সেই কারণে যে আন্দোলনের পক্ষে আজকে এত বড় একটা চেঞ্জও অনেক কারণে হয়েছে, শুধু এটা তো নয়, কিন্তু এটা একটা বড় কারণ। তো এখন আমাদের টিচাররা যারা গ্রাসরুট লেভেলে আছে, সব থেকে ইম্পর্টেন্ট, ছোট বাচ্চাদের পড়াশোনা করে বড় হবে, তারপরে তারা বুঝবে, চিন্তা করবে, এতে তো সমাজ বদলাবে। তো সেই টিচাররা এখন কি ভাবছে, কি পরিকল্পনা নিচ্ছে? এটা খুব গুরুত্বপূর্ণ। আপনি যেটা বারবার বলতে চাইছেন যে শিক্ষকরা বরাবরই, সে পৌরাণিক যুগে হোক, নবজাগরণে হোক, স্বাধীনতা আন্দোলনে হোক, সবসময় তারা কিন্তু পথ দেখিয়েছে। তাই তো। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যদি না থাকতেন, আপনি আমার সামনে বসে আজকের কথা বলতেন বা এই যে জায়গায় চর্চা করতে পারতেন কিনা, সেটা সত্যি সত্যি আমার কাছে প্রশ্ন। তাই তো। একইভাবে বেণীমাধব দাস থেকে মাস্টার দাস সূর্য সেন, তারা যে শিক্ষকগুলো পেয়েছিলেন স্বাধীনতা আন্দোলনে, একদম, হ্যাঁ, সেগুলো তো আজকের একে আমরা পেতাম না, মানে নেতাজি সুভাষচন্দ্র বসুকেও পেতাম না। তাই তো। তাহলে এই শিক্ষকরা সত্যি মানে খুবই গুরুত্বপূর্ণ। এবং শিক্ষা ব্যবস্থা, শিক্ষকের অস্তিত্ব থাকবে কখন? শিক্ষা যখন থাকবে, শিক্ষা প্রতিষ্ঠান। একদম। আজকের প্রতিষ্ঠান বহির্ভূত শিক্ষক হতে পারেন, সে মা বাবা শিক্ষক বা সমাজের অন্যান্য অনেক জায়গা থেকে আমরা শিক্ষা নিই, সেটা একটা, কিন্তু একটা প্রথাগত ব্যাপার আছে, তো সেটা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান। তাহলে আমরা এই পরিবর্তনের যে নতুন সরকার এলো, তাকে আমরা সমালোচনা করার কোনো জায়গা নেই, সবে গঠন হলো। এখন এইগুলো নিয়ে রাজনৈতিক বিশ্লেষণের জন্য আজকের আপনি ডাকেনি বা আমিও, আমরা এখানে আশাবাদী। কারণ এখানে বলাই যায় এই রাজ্যে ওই করেছে, সেই রাজ্যে সেই করেছে, সেটার প্রোগ্রাম আলাদা হতে পারে। আমরা যারা এই শিক্ষা আন্দোলনে ছিলাম বা ধারাবাহিকভাবে সেই আগের দুটো সরকার দেখে এসেছি, তাদের কিন্তু এক্সপেকটেশন থাকবে, এবং এই আশা নিয়ে কিন্তু আমরা বাঁচি বা আন্দোলন লড়াই করি বা প্রতিটা দিন কাটাই, যে শিক্ষা ব্যবস্থাটা নতুন সূর্য উঠবে। মূল যে বিষয়টা, সার্বজনীন শিক্ষা ব্যবস্থা, শিক্ষায় সকলের সমান অধিকার থাকবে, যেটা প্রথমে আমি শুরু করেছিলাম, বিজ্ঞান ভিত্তিক শিক্ষা ব্যবস্থাটা, যেটা মানে সকলেই বলেছিলেন, নবজাগরণের মনীষীরাও বলেছেন, যে যেমন বিদ্যাসাগরও বলেছিলেন, দেশ বিদেশের জ্ঞান বিজ্ঞান চর্চা করতে হবে, যেটা সেই বিজ্ঞান ভিত্তিক শিক্ষা এবং ধর্মনিরপেক্ষ শিক্ষা, এবং অবশ্যই সেটা হচ্ছে সরকারি শিক্ষা ব্যবস্থা। হ্যাঁ, সেই জন্য শিক্ষার, আমাদের এই রাজ্যের ক্ষেত্রে শিক্ষার যে সিলেবাস, শিক্ষার যে নীতি, এই যে আমি বলছিলাম 0, 2, 1 পেলে যে পাস হয়ে যাবে, এই বার্তাটা দিতে হবে। আগের সময় আমরা শুনেছি বেদ দিয়ে প্রচুর মারা হতো, তার জন্য কিন্তু এত বড় এই কেস হয়নি, তাকে জেল খাটতে হয়নি ইত্যাদি, আমরা সেগুলো বাবা বা দাদুদের কাছ থেকে শুনিনি। বরং তারা সবসময় একটা শ্রদ্ধার, তাদের যে গল্পগুলো আমরা শুনেছি, একটা শ্রদ্ধা হতো, যে আমরা একটা ছবি দেখতে পেতাম, ধুতি পাঞ্জাবি, একটা ঝোলা ব্যাগ, মাস্টারমশাই আসছেন চশমা পরে, এই যে আমার গা কাঁটা দিয়ে উঠছে, যে এটা পায়ের তলায় পড়ে যেত। কিন্তু যখন এই সমস্ত চলে গেল, যে হ্যাঁ মারা বা তাদের শারীরিক নির্যাতন করা এটা বিজ্ঞানসম্মত নয়, মনোবিজ্ঞানসম্মত নয়, কিন্তু এমনকি মানে মেন্টাল টর্চারও সে বিভিন্ন আইন এসে গেছিল বা আসতে বাধ্য হয়েছিল, এই যে এ করা নতুন সমাজের সাথে একটা নতুন। কিন্তু এই যে শিক্ষা ব্যবস্থাটাকে যদি আমি সেই জায়গায় নিয়ে যাই, না যেতে পারি, অর্থাৎ কারিকুলাম বা এই যে পলিসি, যে পাশ ফেল ফিরে আসা, পরিকাঠামোগত ব্যাপার, শুধুই তাকে মানে শ্রেণীকক্ষে আটকে রাখলে হবে না, তাকে খেলার মাঠে যেতেই হবে। শরীর চর্চার যে গুরুত্ব বা সাংস্কৃতিক চর্চা, আমাদের রাজ্য হচ্ছে অজস্র মনীষী, সেই স্বাধীনতা আন্দোলন থেকে শুরু করে বা তার আগে ভারতবর্ষের যে ঐতিহ্য, প্রাচীন ভারতের যে ঐতিহ্য সেগুলো, বা পরবর্তীকালে স্বাধীনতা আন্দোলনের যে মনীষী, যাদের ছবি দেখে, যাদের বাণী শুনে, যাদের যে শিক্ষার যে আহ্বান, সেগুলো দেখে আমরা বড় হয়েছি, পড়েছি, সেইগুলো চর্চা করা, নিশ্চয়ই চর্চা, এবং সেগুলো কারিকুলামের মধ্যে আনা, এগুলো খুব জরুরি। এবং শিক্ষক নিয়োগ সবচেয়ে যেটা বড়, পরিকাঠামোর দিকে যদি আমি আসি, শিক্ষক নিয়োগটা হচ্ছে খুব জরুরি।
শিক্ষক শূন্য পদে নিয়োগ এবং যেটা একটা নির্দিষ্ট রেশিও যে 30-35-40:1, 40:1 যদি অন্তত হয়, 35:1, এটা খুব জরুরি। এই যে অবশ্যই দুস্থ মেধাবীদের ছাত্রদের পেছনে বা পাশে সরকার থাকা উচিত আমরা মনে করি। একজন ছাত্র পড়তে চাইছে, সে আর্থিক কারণে পড়তে পারবে না বা সে কোর্সটা করতে পারবে না, এটা কিন্তু ঠিক নয়। অবশ্যই তাকে সাপোর্ট দেওয়া উচিত। কিন্তু আমরা শিক্ষা প্রতিষ্ঠান মানেই শুধু দিয়ে যাব কিছু কাঁচা টাকা পয়সা, দান সত্ত্বের জায়গা, সে এই জন্যেই স্কুলে আসবে, এটা কিন্তু। আজকে যে আমরা এই এত সুন্দর একটা কনভারসেশন করছি এবং মানে খুব গুরুত্বপূর্ণ কথা নিয়েই কথা বলছি, যেহেতু আপনি আমরা যেহেতু একাডেমিক ওয়ার্ল্ড থেকে বিলং করি, আমাদের বিলিফটাই হচ্ছে যে নলেজ, এডুকেশন, এই দুটো হচ্ছে পাওয়ার। এই দুটো জিনিস যার কাছে থাকবে তাকে পৃথিবীতে কেউ হারাতে পারবে না। এবং আমি আশা রাখি যে বাবা মাদের কাছে এই কথাটা আশা রাখি যে আপনারা একটু মন দিয়ে চিন্তা করবেন যে কি করে একটা বাচ্চাকে আপনারা একদম বেসিক মানে গ্রাস রুট থেকে একটা ভালো করে গড়ে তুলবেন এডুকেশনের থ্রু দিয়ে, নলেজের থ্রু দিয়ে। এবং যে স্কুলে বাচ্চাটাকে আপনি পাঠাচ্ছেন বা কলেজ, ইউনিভার্সিটি, আপনারাও ইনভলভড হবেন, তাই না অনিমেষ দা? বাবা মাকে ইনভলভ হতে হবে না? বলো। একদম একদম। এই যে পরিচালন সমিতি, এই পরিচালন সমিতি ছিল অভিভাবক প্রতিনিধিদের দ্বারা নির্বাচিত একটা পরিচালন সমিতি। আচ্ছা। সেটা কিন্তু পূর্বতন গভর্নমেন্ট স্পন্সরের নামে তুলে দিয়েছে। সেটা করেছে যে গভর্নমেন্ট নমিনেটেড পরিচালন সমিতি, মানে এমএলএ বা সরকারি কথা শাসক দল, সে ওই স্কুল ওই কলেজের পরিচালনের দায়িত্বে থাকবে, সে একটা টিম সে পাঠিয়ে দিত, মানে রেকমেন্ড করে দিত, ওটাই নিতে হতো। যার ফলে এই শিক্ষা ব্যবস্থাটা পুরো পার্টি অফিস থেকে পরিচালিত হতো, মানে ওই স্কুলের যে পরিচালন সমিতি। আচ্ছা আচ্ছা। সেটা আশা করি শিক্ষকদের দ্বারা পরিচালিত যে পরিচালন সমিতি সেটা ফিরে আসবে বা আসা উচিত। একদম নিশ্চয়ই। কারণ আমার পাড়ার যে গার্জেন, অভিভাবক, যার সন্তান ওই স্কুলে পড়ে, তিনি সবচেয়ে বুঝবেন যে ওই স্কুলের পরিচালনা ঠিকঠাক হচ্ছে কিনা, পড়াশোনাটা হচ্ছে কিনা, বা ইনফ্রাস্ট্রাকচার ঠিকঠাক আছে কিনা, এবং তিনি উপযুক্ত পদক্ষেপ নেবেন। তার যা জায়গা থেকে যা যা করার, স্কুলে গিয়ে কথা বলা, না হলে পরে লোকাল যে বিদ্যালয় পরিদর্শক বা বিডিও অফিস, যা অ্যাডমিনিস্ট্রেশন আছে, সেখানে গিয়ে জানানো, অভিযোগ জানানো যে এগুলো হচ্ছে না, বা স্কুলের প্রধান শিক্ষকের সাথে দেখা করা যে এগুলো হচ্ছে না, বা এগুলো হলে ভালো হয়। আমরা মনে করছি এই এলাকার সাপেক্ষে বা আমাদের সন্তানদের ভালোর জন্য এই জিনিসটা হলে পরে দেখবেন অনেকটা কিন্তু কন্ট্রোলে আসবে। একদম আসবে। হ্যাঁ, বা এটা আসা উচিত বা করা উচিত, অভিভাবকদের অ্যাওয়ার থাকা উচিত। এবং সাথে সাথে এই যে শিক্ষার যে নীতি নিয়ে কথা বলছিলাম, যে পাস ফেল নেই, এই যে সিলেবাসটা কোনো নির্দিষ্ট একটা মানে তোষণের সিলেবাস বা এরকম আমি বলবো কিছু কিছু জিনিস, সেটা যে কোনো শাসক দল তারা করে থাকে, এটা ঠিক নয়। বিজ্ঞান ভিত্তিক সিলেবাস তৈরি করবেন হচ্ছে শিক্ষা নিয়ে, শিক্ষা বিজ্ঞান নিয়ে যারা কাজ করে, যারা বিশিষ্ট ব্যক্তি, এইটাই আর কি। মানে শিক্ষা বিষয় যারা বিশিষ্ট ব্যক্তি, যারা জ্ঞানী মানুষ, যারা গুরুদেব, যারা গুরুজন, যারা ওই বিষয়ে জ্ঞানী, তাদের দ্বারা একটা পরিচালিত সিলেবাস কমিটি বা উপদেষ্টা কমিটি বা মন্ত্রীকে করা, এই বিষয়টা যদি আসে, অর্থাৎ শিক্ষাবিদ, অভিভাবক প্রতিনিধি, ছাত্র প্রতিনিধি, তার সাথে শিক্ষক প্রতিনিধি, এইভাবে পরিকাঠামোটা যদি হয় পড়ে, তাহলে কিন্তু শিক্ষা ব্যবস্থাটা পরিবর্তন আসতে বাধ্য। এবং অভিভাবকদের দেখতে হবে, এবং তার সন্তানের ওই যে কি টাকা ঢুকলো তার থেকে বিশেষ কথা তার পড়াশোনাটা হচ্ছে কি। তাই তো দেখুন, একটা কথা হচ্ছে যে প্যারেন্টস ইনভলভমেন্ট তো ভীষণ ইম্পর্টেন্ট। এমন সময় মানে অনেক সময় হয়েছে যে যখন আমি কিছু প্যারেন্টসের সাথে কথা বলেছি যে স্কুলের কোনো সমস্যা নেই, যারা আমার কাছে পড়তে আসে বাচ্চারা, এবং তারা বলছে আমরা কি করে বলবো, আমরা তো স্কুলে গিয়ে বলতে পারবো। এটা আমি কলকাতার কথা বলছি, আমরা পুরোটাই ওয়েস্ট বেঙ্গল নিয়ে তোমার সাথে এখন কথা হচ্ছে, কিন্তু আমি কলকাতাটাই বিশেষ করে এই মুহূর্তে বলছি যে বাবা মারা স্কুলে গিয়ে কথা বলতে পারে না। কেন পারে না? স্কুল তো একটা অর্গানাইজেশন যেখানে আপনি আপনার বাচ্চাকে পাঠিয়েছেন, আপনার পুরো দায়িত্ব, এবং ইউ হ্যাভ অল দি রাইটস টু গো অ্যান্ড রেসপেক্টফুলি আস্ক অ্যান্ড টক। আপনি কেন যেতে পারবেন না? শুধু স্কুল বা লোকাল অ্যাডমিনিস্ট্রেশন নয়, তারা সরকারের কাছেও তাদের বলা উচিত। অভিভাবকদের সম্মিলিত একটা প্রতিবাদ বলুন, আবেদন বলুন, এগুলো হওয়া উচিত।
একদম একদম হ্যাঁ। নিজের কথা রাখার একটা একদম। ভালো, একসাথে মিলেই তো করতে হবে না, স্কুলকে, টিচারকে, আমাদের প্যারেন্টস, সংগঠন না, আমরা গভর্নমেন্ট। সেকেন্ডারি টিচার্স এমপ্লয়ি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা বলি, বক্তব্য শেষ করি যে আমাদের সংগঠন যেটা আছে এসটিএ জিন্দাবাদ, ছাত্র শিক্ষক অভিভাবক ঐক্য জিন্দাবাদ। হ্যাঁ, বাহ বাহ বাহ, তাই এই তো। কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এটা খুব জাস্ট একটা গুরুত্বপূর্ণ। স্লোগান বা একটা কিছু না না নয়। না, এটা খুব ইম্পর্টেন্ট। শিক্ষার মধ্যে অভিভাবক যদি না ঢোকেন বা ইনভলভ হন, তাহলে কিন্তু খুব খারাপ। ফলে অভিভাবকদের গুরুত্বটা খুব বেশি, ভীষণ। আর তার থেকেও একটা কথা বলি, যেটা বললে সিলেবাস ক্রিয়েট করার সময় ডেফিনেটলি একজন আনবায়াসড মানুষের প্রয়োজন, যে সমাজের জন্য ভাবছে, সমাজ কল্যাণ, পৃথিবীর কল্যাণ এবং আমাদের দেশের জন্য। কারণ সে যখন সিলেবাসগুলোকে বানাবে, তারা বসে তারা ওটাই দেখবে যে ভিশনারি কি করে হয় আমাদের বাচ্চারা, একদম। ভালো করে শিখে জ্ঞানীগুণী কি করে হতে পারে এবং তারা যেন ইন্ডিপেন্ডেন্ট হতে পারে। আর এইবার যদি অভিভাবকরা পাঠ না নেন, আজকাল আমাদের কি হচ্ছে, বাচ্চারা বড় হচ্ছে, বাড়ি ছেড়ে চলে যাচ্ছে বা দূরে চলে যাচ্ছে, বাবা মাদেরকে ওল্ড এজ হোমে পাঠিয়ে দিচ্ছে। এই সমস্যাগুলো কিন্তু শুরু হয়েছে সেই গ্রাসরুট থেকেই। ওকে ঠিক করে যদি না শেখানো হয়, ও বড় হয়ে ভুল মূল্যবোধের শিখবে, শিক্ষা, মূল্য বুঝবে না, মূল্যবোধের শিক্ষা, হ্যাঁ, তখন সে value শিক্ষককে education, রেসপেক্ট করবে না, মা বাবাকেও রেসপেক্ট করবে না, তার নিজের জীবনটাও কিন্তু দুঃখময়, একদম। সেও কিন্তু দুঃখে কাটাবে। আপনি ভাববেন না যে আজকে আপনার ছেলে বা আপনার মেয়ে হয়তো আপনাকে কষ্ট দিচ্ছে, ঠিক আছে আমি মা বাবা মেনে নিলাম, কি করবো, এটাই আমার ভাগ্য, সেরকম নয়। ব্যাপারটা হচ্ছে পুরো শুরু হচ্ছে সার্কেল থেকে। আর আজকে আপনাকে যদি কষ্ট দেয় আপনার বাচ্চা, সেও নিজেও কষ্ট পাবে একদিন, আমি চোখে একদম, দেখেছি। এটা তো ইকোসিস্টেম মতো একদম। এক্স্যাক্টলি। এটা একটা, সে যেটা দেখে বড় হয়েছে সেটাই তো সে করবে, আর সে নিজেও কষ্ট পাবে, একদম, কারণ সে তো একা হয়ে যাবে। একদম, যে পুরো গোষ্ঠী, মানে পুরো সমাজকে নিয়ে আমাদের এবার ভাবতে হবে, চিন্তা করতে হবে। একদম। আচ্ছা, এখান থেকে আমি একটা প্রশ্ন করি, আমাদের যারা টিচার মানে রয়েছেন, ভাই বোনেরা যারা পড়াচ্ছেন গ্রামগঞ্জের দিকে, তুমি অনেক ভালো জানো, ওদের জন্য এবার কি করা উচিত? মানে ওরাও কি করে আর কি নিজের জীবনটাকেও আরো ভালো করতে পারবে? একটা পেশা, মানে দে আর টিচার্স, রাইট, বাট দে আর অলসো হিউম্যান বিংস, তাই না? ওদের তো স্বপ্ন আছে, তো সেটা নিয়ে এখন কি করা উচিত? এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। মানে এই যে শিক্ষকদের মধ্যে, বিদ্যালয় শিক্ষার মধ্যে, মানে আমরা তো বুঝি গভর্নমেন্ট টিচার, কিন্তু এর মধ্যে প্রায় প্রায় 12 থেকে 15 ধরনের শিক্ষক আছে যারা কিন্তু এই শিক্ষা ব্যবস্থাটাকে মানে ধরে রেখেছে। জাস্ট এই যাদের মধ্যে একটা বিভাগ বাদ দিয়ে কিন্তু সকলেই কিন্তু বঞ্চিত। যে প্যারা টিচার বলে একজন আছে, পার্শ্ব শিক্ষক, যারা প্রাইমারিতে 10,000-এর মতো, সেকেন্ডারিতে 13,000-এর মতো। মানে দৈনিক মজুরি যদি 300 টাকা ধরেন, মানে 400 টাকা ধরেন বা 500 টাকা ধরেন, সেই মজুরি হিসেবেও তারা পাচ্ছে না। মানে ওইটা 30 দিয়ে গুণ করলে যেটা পায়, একটা সরকারি বাসের কন্ট্রাক্টর যা পায় বা একজন গ্রুপ ডি যা পায় অফিসের, এই শিক্ষক সেটা পাচ্ছে না। এবং তাদের নানান ধরনের অধিকার কিন্তু মানে নেই। মানে একজন এমপ্লয়ি হিসেবে যে অধিকারগুলো, আমি ডিটেলসে যাচ্ছি না, অনেক কথা হচ্ছে। তারপরে হচ্ছে NSQF, যারা উচ্চ মাধ্যমিকের ভোকেশনাল যে কোর্সগুলো, মানে পেশাগত, নার্সিং বা কম্পিউটার সায়েন্স ইত্যাদি যে বিষয়গুলো, এরা চরমভাবে বঞ্চিত। ICT, কম্পিউটার যে টিচার একটা, এরাও বিশালভাবে বঞ্চিত। তারপরে আছে কন্ট্রাকচুয়াল টিচার, এরাও মানে ভীষণভাবে বঞ্চিত। মানে একদিকে যারা সরকারি টিচার তারা বঞ্চিত, ডিএ বা ইত্যাদি অন্যান্য অধিকার, হেলথ স্কিম নেই, তাদেরকে মর্যাদা নেই, তাদের উপযুক্ত বেতন নেই, সেটা যেরকম বঞ্চিত। সাথে সাথে এই যে পার্ট টাইম টিচার, মানে মাসে 2,000-1,500 টাকা তাকে স্কুল দেয়, সেই টাকা নিয়ে তারা সারা বছর পড়িয়ে যাচ্ছে আমাদের পাশে বসে, কারণ কিছু নেই, কোনো কর্মসংস্থান নেই। আর একজন বিএসসি, এমএসসি, এমএ, বিএড কমপ্লিট করে সে তো আর মাঠে গিয়ে কাজ করতে পারে না। নিশ্চয়ই পারে। আমি কোনো কাজকে ছোট করছি না না না, তবুও সম্ভব নয়। মানে কোনো কাজই জ্ঞান ছোট নয়, বিজ্ঞানের চর্চা কিন্তু করেছে, সে তো গিয়ে রিক্সাটা চালাতে পারবে না। ফলে এই জায়গায় প্রচুর পরিমাণে যে কর্মসংস্থান বা শিক্ষক পদ যেটা শূন্য আছে, নিয়োগের শিক্ষান্তে যদি নিয়োগ না হয় না, সেটা মানে কাজ পায় না পায়, তাহলে কিন্তু শিক্ষা ব্যবস্থাটাও ভেঙে পড়বে। এই সমস্ত যে এত শিক্ষিত বেকার, এদের অবস্থা খুব খারাপ। সাথে সাথে যারা এক্সিস্টিং টিচার, এই যে প্যারা টিচার, ভোকেশনাল টিচার, ICT টিচার, এদের মানে গ্রুপ ডিদের, গ্রুপ সি, লাইব্রেরিয়ান, সকলে বঞ্চিত। আর যে লাইব্রেরিয়ান, প্রত্যেকটা বিদ্যালয়ে একটা গ্রন্থাগার থাকবে এবং গ্রন্থাগারিক থাকবে, লাইব্রেরিয়ান এবং লাইব্রেরি থাকবে, এটা একটা কম্পালসারি ব্যাপার। একদম।
এই যে বই পড়ার যে অভ্যেস বা যে বইটা পড়ে আমরা হচ্ছি, তার যে লাইব্রেরি সায়েন্স, লাইব্রেরির যে পরিকাঠামো, সেখানে বসে পড়ার যে পরিবেশ, সেগুলো নেই। আজকে সারা পশ্চিমবঙ্গে সেকেন্ডারি স্কুল যদি 15,000-এর মতো হয়, সেখানে মাত্র 600+ স্কুলে মাত্র লাইব্রেরি আছে। কি করে হয় তাহলে? লাইব্রেরিয়ান আছে ওই 600 কয়েকটা, লাইব্রেরি নেই, লাইব্রেরিয়ান নেই। লাইব্রেরিদের তাদের নির্দিষ্ট যে এসওপি নেই, যে তারা কি কি কাজ করবে, তাদের লাইব্রেরিয়ান সংক্রান্ত যে কাজকর্ম নেই। গ্রুপ ডিদেরও প্রচণ্ড অমর্যাদা, তাদেরও একটা অধিকার অনেকভাবে পূর্ণ হচ্ছে। শিক্ষকদের মধ্যে গ্র্যাজুয়েট টিচার আছে, গ্র্যাজুয়েট টিচার যারা, তাদের যে টিজিটি স্কেল, সেটা সেই স্কেল কেন্দ্রের থেকে রাজ্যের পার্থক্য হচ্ছে ইনিশিয়ালি একজন পোস্ট গ্র্যাজুয়েট টিচার আর একজনে প্রায় 9,500 10,000 টাকা ইনিশিয়ালি পার্থক্য, যেটা নিয়ে বহুদিন ধরে আন্দোলন হচ্ছে। এমনকি কোর্টের কিছুটা পক্ষে রায় এসছে, রাজ্য চাইলে এগুলো দিতে পারে, অন্য রাজ্যে কিন্তু এটা নেই। মানে এই টিজিটি স্কেলের এত বঞ্চনা কিন্তু এইখানে কিন্তু আছে, সেটা দূরীভূত হওয়া উচিত। পোস্ট গ্র্যাজুয়েট টিচার আছে, তারাও বঞ্চিত। হেডমাস্টার মশাই যারা আছেন, পুরো পরিচালনা করছেন, যারা মাথায় আছেন, তাদেরও কাজের এত প্রেশার। কম্পিউটার ইনস্ট্রাক্টর, একজন ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ করা হচ্ছে না। প্রচুর স্কুল আছে যেখানে ক্লার্কের পদ শূন্য, ক্লার্ক নেই। মানে 2,500 3,000 4,000 টিচার বা স্টুডেন্ট, সেখানে ক্লার্ক নেই, করণিক নেই। ফলে এই সমস্ত বিষয় কিন্তু, এবং হেলথ স্কিম, স্বাস্থ্য বিমা, এটা কিন্তু শিক্ষক শিক্ষাকর্মীদের নেই। এই বিষয়গুলো নিয়ে কিন্তু পদক্ষেপ একদম ভাবতে হবে, কেননা এবং কর্মচারীদের তাদের যে মানে ফ্রিলি কাজ করার যে প্রশাসনিক এতে, যেটা আমাদের বাইরে যেটা বলছি, সামাজিক ব্যাপারে তো উন্নতি করতে গেলে সার্বিক উন্নতি, যে অফিসে ঘুষ দিলে তবে কাজ, টাকা গুঁজে দিলে তবে কাজ, এই জিনিসগুলো যদি না দূর করা যায়, এবং তাদের যে অধিকার, যে মর্যাদা, ছুটি বা অন্যান্য যে অধিকার মর্যাদাগুলো যেগুলো আছে বা প্রাপ্য ডিএ বা অন্যান্য যে রিটায়ারমেন্টাল যে বেনিফিট বা পে কমিশন, সেগুলো যদি না হয় পড়ে, এবং ভিজিলেন্স, তত্ত্বাবধান, শিক্ষার ক্ষেত্রে বিদ্যালয় পরিদর্শক আছে, এগুলো বাড়ানো দরকার, তাহলে পরে একটা নিশ্চয়ই। আমি একটা কথা বলি এখানে, আমি যেটা ভাবছিলাম যে আমাদের দেশ যখন স্বাধীন হলো 1947-এ, তারপর থেকে নানা রকম মানুষ নানা রকম কাজ করেছেন। অনেক কিছু আমাদের দাদু ঠাকুমারা দেখেছেন, বাবা মারা দেখেছেন, আরও অনেক মানুষ দেখেছেন। অনেক রকম jobs vacancy শুরু হলো and people got like degrees from multiple areas, আর কিছু মানুষ বিদেশ গেলেন। এখন আমাদের একটা বিশাল বড় এনআরআই মানুষ রয়েছেন যারা বাংলার জন্য ওখান থেকে করেন। ভাবেন সমস্ত রকমের জব ক্রাইটেরিয়া যদি ভালো করে ভেবে দেখেন, আজকে ডক্টর, ইঞ্জিনিয়ার, পুলিশ, তারপরে আরও নানা রকম অফিস, ব্যাংকার্স, জুয়েলার্স, গভর্নমেন্ট জবস, টিচিং হ্যাজ অলওয়েজ বিন আ প্রফেশন যেখানে মানুষ এগিয়েছে, কেননা সে একজন টিচার হতে পারে বলে, তার ভিতর থেকে তার ডাক এসেছে বলে, তাই তো? এরমই হয়েছিল শুরু। টিচিং প্রফেশনে কিন্তু সবসময় টাকা কম ছিল, সব সময় টাকা কম ছিল। আমি যা গল্প শুনেছি, যা আমি দেখেছি, যা আমার জ্ঞান বুদ্ধি, সেখান থেকেও আমি দেখেছি সর্বক্ষণ মানে কখনো কেউ ভাবেও নি যে টিচার্সদেরকে আমরা একটু বেশি টাকা দেব না কেন। এই জন্য কিন্তু এই যে ডিসব্যালেন্স সোসাইটিতে আজকে হয়েছে, শুধু এই কারণের জন্যই হয়েছে। কেননা অনেক সময় দেখা গেছে যে তুমি প্রমোশন পেয়েছো, তোমার টাকা বেড়েছে। আমি যেখানে চাকরি করেছি, আমার প্রমোশন হয়েছে, আমার টাকা বেড়েছে, কিন্তু আমি এটা জানি না কতটা টিচারদের টাকা বেড়েছে। তারা যে এত যুগ যুগ ধরে পড়িয়ে এসেছে সেটা কিন্তু হয়নি। এই কারণেই আস্তে আস্তে গিয়ে ডিসব্যালেন্স ক্রিয়েট হয়। আর মানুষ যদি নিজের জন্য বলে, সেটা কি অন্যায়? আজকে টিচার্সরা যদি উঠে দাঁড়িয়ে বলেন, শিক্ষকরা, যে না, আমার তো একটা এনার্জি এক্সচেঞ্জের বিষয় আছে, আমার তো একটা তো কিছু প্রাপ্য আছে, কারণ আমাকেও তো সংসারটা চালাতে হবে, আমারও তো একটা জামা কিনতে ইচ্ছা করে, আমারও তো একটা গাড়ি নিয়ে কোথাও যেতে ইচ্ছা করে, সেটা তো অন্যায় নয়। আর সেই আমরা কেন চোখে দেখতে পেলাম না? আমার এই প্রশ্নটা, আমরা কেন চোখে দেখতে পেলাম না? গভর্নমেন্ট কেন চোখে দেখতে পেলো না? বা অন্য মানুষ কেন চোখে দেখতে পেলো না? আজকে টিউশন টিচার যারা পড়ান, এমনি তারাও তো পড়াশোনা করে চাকরি পাননি, টিউশন টিচার হয়েছেন, তাদের সেই মানে ইকুয়াল রেসপেক্ট থাকতে হবে। কারণ তারা যখন পড়ান, বাবা মারা অনেক সময় বলেন আপনি একটু 1,000 টাকা কম নিন। কেন 1,000 টাকা উনি কম নেবেন? কই বিদেশে তো এমন হয় না। আমি তো বিদেশের সাথে জুড়ে আছি, যারা আমায় চেনে তারা জানে। কিন্তু কত টাকা টিচারদের দেওয়া হয়, স্কুলে দেওয়া হয়, ডেভেলপমেন্টে দেওয়া হয়। আজকে আপনি লাইব্রেরির কথা বলছেন, এই লাইব্রেরি সারা দেশে মানে অন্য দেশে ভর্তি, এবং
কত ইভেন্টস করা হয় লাইব্রেরিতে, কত টাকা দেওয়া হয় সেখানে, আমাদের দেশে কেন করা হয় না? আমি নিজে একজন ইন্ট্রোভার্ট স্টুডেন্ট ছিলাম, আমি সারাদিন লাইব্রেরিতে কাটাতাম। আজকে সেই লাইব্রেরির জন্য আমার এত ক্ষমতা, এত কথা বলার ক্ষমতা, ইংলিশ বলুন বাংলা বলুন, তাহলে আমি তো নিজেকে দিয়ে বুঝি। তাহলে আমাদের দেশে কেন এরকম ভাবা হলো না? আমার মনে হয় আমাদের ভাবলে চলবে না অনিমেষ, এটা প্রাপ্য, এটা দিতে হবে, এই রেসপেক্টটা করতে হবে, তাহলে ডিসব্যালেন্স দূর হবে দেশ থেকে। তাহলে দেশ যে আজকে আমরা, আমাদের ভারতবর্ষ, আমাদের যে নরেন্দ্র মোদী পিএম, যিনি যে একটা কথা বলেছেন আমার মাথায় রয়েছে, আমি শুনেছি, এবং যে ভারতবর্ষ আবার পৃথিবীকে দিশা দেখাবে, যেটা বরাবর ছিল সেটা আবার হবে। তো সেখানে প্রথমেই হচ্ছে গুরুদেরকে সেই চেতনা আমাদের মধ্যে থেকে এনে সেই চেতনার মধ্যে ভার আমাদের দেখতে হবে, দিতে হবে। এবং আমরা আর পিছবো না, 26 সালে এসে গেছে, আমরা আর পিছবো না, আমরা সবাই হবে। আমাদের জেনজি এসে গেছে, যারা ভীষণ এমপ্যাথ, ওরা বোঝে, ওরা প্রচন্ড রেসপেক্ট করে, একটা অন্যরকম অলরেডি জেনারেশন স্টার্ট হয়েছে, বাট উই হ্যাভ টু কানেক্ট উইথ ইচ আদার। আর 26 সালে এআই আসছে যখন, আমাদের অন্যরকম, কেন আমাদের গ্রামগঞ্জ গ্রাসরুট লেভেলের টিচাররা এখনো কষ্ট পাবেন, যেখানে একটা শহরের স্কুলে এআই কাজ করছে? সবটা এক হতে হবে, এখন সব মিলেমিশে গেছে, একদম। এখন আর আমরা চাইবো না, এখন হতে সিলেবাসে হবে। অন্তর্ভুক্তি হওয়া উচিত, মানে একেবারে, কারণ ভবিষ্যৎ তো টেকনোলজি নির্ভর জীবনযাপন। হ্যাঁ, সেখানে মানে একদম নিচু ক্লাস থেকে, হ্যাঁ, যেহেতু প্রাইভেটে স্কুলে সিবিএসসিতে অনেক জায়গায় এসেই গেছে, সেটা এগুলো আনা উচিত। এবং সাথে সাথে একটাই কথা আমি বলবো, সেটা হচ্ছে মানে শিক্ষকদের সামাজিক কাজকর্মে কিন্তু না না, নিযুক্ত হ্যাঁ হতে হবে, সেটা আমরা দেখলাম, অ্যাওয়ার্ড খুব থাকতে মাস্টার, হবে। হ্যাঁ, আমি একদম শুধুই থাকতে হবে। স্কুলে পড়াবো, আমার হ্যাঁ। সমাজ সম্পর্কে জানবো না, আমি যেখানে থাকি, বা আমি যে সাংস্কৃতিক আন্দোলনে থাকবো না, বা পরিমণ্ডলে থাকবো না, চর্চার মধ্যে থাকবো না, তাহলে কিন্তু হবে না। সার্বিকভাবে কিন্তু যদি শিক্ষক তার সমাজের জন্য কিছু না কন্ট্রিবিউট করতে পারে, তাহলে কিন্তু এই যে শ্রেণীশত্রু হয়ে যাওয়ার যে তকমাটা লেগে গেছে, সেটা কিন্তু চলতেই থাকবে। তার অধিকার মর্যাদা ইত্যাদি বিষয়ে যেমন অ্যাওয়ার্ড থাকবে, সমাজের যে ক্রাইসিস সেটা নিয়ে কিন্তু কথা বলতে হবে, একদম বলতে সেটার হবে। মধ্যে ইনভলভ থাকতে হবে, গঠনমূলক সমাজ ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে ছাত্রদের নিয়ে কাটানো ইত্যাদির দিকে কিন্তু সেটা অভিভাবকদের সাথে কথা বলা, সমন্বয় সাধন করা। আসলে একজন টিচার তো শুধু একজন টিচার নয়, মানে মেন্টর বলি, যাই বলি, আমি যেই নামই আমি বলি, প্রফেসর, মেন্টর, প্রত্যেকজন যারা একাডেমিকে আছেন, যারা লিখছেন বা যারা পড়াচ্ছেন, সবাই কিন্তু ভিশনারি, প্রত্যেকেই ভিশনারি। মানে যেরকম আমাদের বিবেকানন্দ, বা যেরকম আমাদের এই যে যোগানন্দা, তাই তো? তো এবার সমস্ত এই মানুষ যারা পড়াতে এসছেন, পড়াচ্ছেন এবং কিছু ভাবে চিন্তা করছেন দেশের জন্য বা মানুষের জন্য, সবাই ভিশনারি। কাজে প্রত্যেকটি যে মানুষটা টিচার হয়েছে না, তাদেরও মনে করতে হবে নিজের ব্যাপারটা, মানে যেটা আমি আমি মনে করেছি, তুমি মনে করেছো, আমরা সবাই, যে আমরা কিন্তু ভিশনারি। কারণ আমরা যেটা ভাবি, একটা স্টুডেন্ট যখন ক্লাস 1-এ আসে, ক্লাস 2-তে আসে, তুমি যখন প্রথম থেকে পড়াতে শুরু করো, তুমি স্কুলের টিচার হতে পারো, ইউনিভার্সিটি, কলেজ, বা তুমি একজন টিউশন টিচারও হতে পারো, বা তুমি একজন এমনি জাস্ট গাইড করছো হতে পারো। কিন্তু তুমি যখন বাচ্চাটাকে বলছো না যে তুমি পারবে পাশ করতে, তুমি ভালো নাম্বার পেয়ে পাশ করবে, তুমি কিন্তু এটা ঠিক করতে পারবে, আমার কথাটা শোনো, তুমি কি করে বললে ওটা? কি করে বললে? তুমি তুমি তো ফিউচার দেখতে পারলে না, পাও কি দেখতে? তাহলে তার মানে কি? তার মানে তুমি ফিউচারটা দেখতে পারো, তার মানে সেই ভিশনটা তোমার ভিতরে রুটেড আছে। তুমি যে বাচ্চাটাকে ভরসা দিচ্ছ, সামওয়্যার ডিপ ইনসাইড ইউ, ইউ অলরেডি নো দ্যাট ইউ ক্যান ডু দিস অ্যান্ড দিস উইল হ্যাপেন। তো প্রত্যেকজন আমরা অ্যাকচুয়ালি ভিশনারি। সেইটা যখন আমরা মনে পড়ে যাবে না আমাদের সবার, বা আমরা চর্চা শুরু করবো নিজেদের উপর, তো আগে নিজেদেরকে দেখি আমরা, তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের কতটা ইম্পর্টেন্স এই ওয়ার্ল্ডে, এই পৃথিবীতে আমরা কেন এসেছি। সবার তো একটা ভিশন থাকে অনিমেষদা, একদম, একদম। আমরা তো শুধু সকালে উঠতে রাতে ঘুমোতে আসিনি, একদম। প্রত্যেকটা মানুষ এসছে কিছু না কিছু কাজ করতে, এবং আমরা যে কাজটা বেছে নিয়েছি আমাদের আত্মাই বেছে নিয়েছে, এবং তার মানে কি আমরা খুব পাওয়ারফুল। একদম। তো আমরা নিজেদেরকে কেন ভাববো যে আমরা কোথাও বিলং করি না, বা আমরা শুধু স্কুলের টিচার বা টিউশন পড়াচ্ছি, যাবো ফিরবো না। এই যে কথা হচ্ছিল যে মানে আমরা যখন লকডাউন, যখন সারা পৃথিবী যখন সংকটের মধ্যে, হ্যাঁ। 2020-21, সে সময় এই যে আমফান হয়েছিল না, তাই তো, মানে ঘূর্ণিঝড়, হ্যাঁ, সারা হ্যাঁ, দক্ষিণবঙ্গ উপকূলবর্তী এলাকা একদম, সব একদম। প্লাবিত হয়ে গেছে। একদম। আমরা কিন্তু সেটা আমাদের যারা চেনে, আমরা যাতে জানে তারা জানে, হুম, মানে বিস্তীর্ণ এলাকা, হুম, হুম, মানে ওই নৌকো নিয়ে গিয়েছি ওই সুন্দরবনের একেবারে শেষ সীমান্ত গোসাবার শেষে, ফিরতে পারবো কিনা জানি না, আমরা সেখানে গিয়ে কাজ করেছি, রান্না করে খাবার তুলে দিয়েছি, কিছু ত্রাণ।
অ্যাকচুয়ালি ত্রাণ দিয়ে কাউকে তো কিছু না, করা যায় না, করা কিন্তু যায় না। একটা এক শ্রেণীর মানুষ বা শিক্ষক সমাজ, আমরা শিক্ষকদের পক্ষে করেছিলাম, এসটি এর পক্ষ থেকে, সংগঠনের পক্ষে, এই এত দূর থেকে তারা এসে পাশে আছে, এই বার্তাটা না ওদের মনোবলকে তাই অনেক তো, বাড়িয়েছে। তাই বা তো। পাশে থাকা খুব দরকার। আমি যে বলছিলাম, সামাজিকভাবে যদি আমরা পাশে না থাকতে পারি, শুধু আমার প্রফেশন, শুধু আমি ওই পড়াবো, এটার মাধ্যমে না, না। কিন্তু একজন শিক্ষক প্রকৃত শিক্ষক হতে পারে না। সেইটাতে তুমি আটকেও আছো, মানে যে মানুষটা ওটা ভেবেছে না, সে আটকেও আছে, এই যে এগোতে আরজিকর, পারছে না। যেটা নিয়ে তোমার সাথে পরিচয় হলো, পরিচয় হয়েছে। একটা হসপিটালে একটা ঘটনা ঘটেছে, একজন ডাক্তার মারা গেছে, আমি শিক্ষক, আমার কি দরকার? কিন্তু তুমি খুব ভালো করে জানো, টিচার্স ফর আরজিকর আমরা তৈরি করেছিলাম একটা সংগঠনের মতো তাই করে, তো। যে শিক্ষক সমাজ এরকম একটা ঘটনা, একটা শিক্ষা প্রতিষ্ঠান, তো আরজিকর হসপিটাল, তো ওটা তো পিজি, সেটা স্টুডেন্ট ছিল, তাই তো। তাহলে তার শিক্ষা প্রতিষ্ঠান, তার কর্মক্ষেত্র আবার সেটা মানে মন্দিরের মতো একজন, একদম একদম। তো সেই জায়গায় নিগৃহীত হয়ে তাকে মানে হত্যা করা হলো, সে জীবন দিতে হলো। এরকম একটা ব্যাপারে শিক্ষক সমাজ কিন্তু চুপচাপ থাকতে পারে না, না, শুধু পারে একটাই। না। সেজন্য কিন্তু আমরা এই প্রতিবাদ আমরা করেছিলাম, একদম, হ্যাঁ। বা নানান ধরনের যে প্রতিবাদগুলো অনেক আমরা করে থাকি, অনেক বিএলওদের কিছু যে হয়েছিল, সমস্যা হ্যাঁ, নিয়ে, বিএলওদের সমস্যা নিয়ে, বা একদম। ভোট কর্মীদের যে, হ্যাঁ, হ্যাঁ। আমরা বিভিন্ন এতে কিন্তু আমরা ঝাঁপিয়ে পড়ি। তাই তো দেখেছি। মানে রাইটার্সদের যে কাজ, যে আমরা পৃথিবীতে অনেক রকম ভাবনা চিন্তা এনে রাখবো এবং সমাজের সামনে তুলে ধরবো, টিচারদের কিন্তু ঠিক সিমিলার একটা দায়িত্ব, এবং উই আর ইকুয়ালি পাওয়ারফুল। টিচার্স, রাইটার্স, আমরা ভিশনারিজ, ক্রিয়েটিভ পিপল, ক্রিয়েটিভ ওয়ার্ল্ডে যে কাজগুলো আমরা করি, যে আমরা কোনো ভয় পাই না, একজন শিক্ষক কিন্তু কোনোদিন ভয় পায় না, তার মনে কিন্তু কোনো ভয় নেই, কারণ সে সততার সাথে এগোচ্ছে, সে জানে। কিন্তু এরমভাবে আমি আরেকটা কথা বলতে চাই, এই যে গ্রামে গঞ্জে যখন আমরা যাই এবং যখন ওরা জানতে পারে যে আমরা পড়াই, আমরা শিক্ষক, রেসপেক্ট তো ডাবল হয়ে যায়, একটা অন্য চোখে আমাদেরকে দেখে, জানো, মনে হয় একটা আশা, ভরসা, দিশা, সূর্যের মতন। শিক্ষক পুরো সূর্যের মতন। তো আমরা কেননা সবাই ওই ব্যারিয়ার্সগুলোকে ব্রেক করে দিয়ে এবার একদম ব্রেক করে বেরিয়ে এসে সত্যিকারের একটা সুন্দর সমাজ, মানে গুরুকুলকে ফেরত আনি। গুরুকুল যদি আমাদের এখানে ফেরত চলে আসে, আবার সেই আগের মতন যে ব্রিটিশরা এসে ছড়িয়ে দিয়ে চলে গেল, তাদের তো কোনো কাজ নেই, আসলো আমাদের দেশে, গুরুকুল ছড়িয়ে দিল নিজেদের একটা চর্চার জন্য। কিন্তু গুরুকুলকে যদি আমরা ফেরত নিয়ে আসতে পারি, আমার মনে হয় যে আমরা ঠিক দিকে এগোচ্ছি। তাহলে তোমার একটা মেসেজ ফর আওয়ার স্টুডেন্টস। হ্যাঁ, আমরা ছাত্রদের বলবো যে মানে শিক্ষকদের শ্রদ্ধা করা এবং নিজের কাজটা করা, মানে পড়াশুনো, এবং শুধুই পড়াশুনো না, ছাত্র মানেই শুধু অধ্যয়ন করবে, এই জিনিসটা আমি অন্তত মনে করি না, বা স্বাধীনতা আন্দোলনের যারা মনীষী বা বিপ্লবী তারাও মনে করে না। সমাজের প্রতি আমাদের যে কর্তব্য, অর্থাৎ আমার পাশের বাড়ি কি সমস্যাটা হচ্ছে, বা যদি কোনো বিপদ হয় আমি পাশে দাঁড়ানো, এই বোধ যাতে জন্মায়, এবং যুক্তি, কোনো কিছু যুক্তি দিয়ে মানে বিচার করা, বিবেচনা করা, তর্ক করা মানে কনস্ট্রাকটিভ, মানে বুঝে নেওয়া, হ্যাঁ, মানে বিজ্ঞান ভিত্তিক শিক্ষা যেটা, তার উপরে গুরুত্ব দেওয়া, এবং নিজের যে অধিকার, মর্যাদা, সেটাকে বোঝা। ঠিক। এর মাধ্যমেই কিন্তু যদি আমরা এগিয়ে যাই, আমরা যে স্তরে আছি, প্রয়োজনে একটা স্কুলের সমস্যা নিয়ে হেডমাস্টার মশাই বা ক্লাস টিচারের সাথেও তোমরা এটা নিয়ে ইয়ে করতে পারো, যে কেন আমি এটা পাচ্ছি না, আলোচনা করাই যায়। এই বোধটা যদি আসে, তাহলে সে সমাজ পরবর্তীকালে যখন প্রতিষ্ঠিত হবে বা বড় হবে, সমাজের ন্যায় অন্যায় যে নিয়ে সে কথা বলতে পারবে, এবং প্রয়োজন সরকার যেই থাকুক, রাজনৈতিক দল যা থাকুক, সে কিন্তু কনস্ট্রাকটিভ একটা সোসাইটি, গঠনমূলক সমাজ কিন্তু সে গড়তে পারবে। একদম ঠিক কথা। পেরেন্টস যেমন বাচ্চাদের সাথে থাকে, শিক্ষক কিন্তু ঠিক সেরকমই একটা বাচ্চার সাথে থাকে, আর কোনো এক্সপেকটেশন নেই। তোমার কাছ থেকে কোনোদিন দেখবে না যে কোনো শিক্ষক কিছু চাইছেন, কোনোদিন চাইবেন না। মানে গুরুত্ব, এটাই একটা মাহাত্ম্য। ঠিক এইভাবে যখন তুমি বুঝতে পারবে পুরো বিষয়টা, তখন তুমি দেখবে যে পৃথিবীটা হট বদলে যাচ্ছে, আর এই মানুষগুলো সবসময় তোমার সাথে থাকবে, তোমাকে সাপোর্ট করবে। আমিও তো কত বছর ধরে পড়াচ্ছি, আমার স্টুডেন্টস এখনো কানেক্টেড আমার সাথে, দেশ বিদেশে তারা রয়েছে, এবং আমিও কানেক্টেড, যখনই আসে যেভাবে সাহায্য করতে পারি। গর্বের বিষয়, ভীষণ ভীষণ, মানে ভীষণ ভাবে আমাদের যেরকম আনন্দ হয়, তোমাদেরও অফকোর্স আনন্দ হবে অ্যাজ স্টুডেন্টস। এবং যে যার ডিউটিটা পালন করা। আমার স্টুডেন্ট একজন মানে সাধারণ কনস্টেবল হতে পারে, সেই কনস্টেবলের যে কাজটা, সমাজের সুরক্ষা দেওয়া, প্রতিরক্ষা, মানে
দুর্নীতি নিরিখে একদম। মানে দূরে রেখে যে দায়িত্ববোধ, এটা যদি করতে পারে না, সেটা একটা খুব বড় ব্যাপার। বিশাল ব্যাপার। এরকম নয় সকলে ডাক্তার, সকলে ইঞ্জিনিয়ার, সকলে প্রফেসর নয়, সবাই যে সমাজের প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা প্রফেশন কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ভীষণ গুরুত্ব। সমাজ এই যে আমি যে জামাটা পরছি, জামাটা যে তৈরি করছে, একদম তারও সমাজে খুব কন্ট্রিবিউশনটা অনেক বেশি, ঠিক। এবং সেটা বরং আরো বেশি গুরুত্বপূর্ণ। হ্যাঁ, যে কৃষক যে ওই যে ধান চালটা কৃষক ছাড়া তো আমরা ফলাচ্ছে, বাঁচবই না, ফলে খেতেই সেই পাবো না। কাজটা খুব গুরুত্ব সহকারে করা। কৃষক তো সব এটা থেকে একজন নিষ্ঠার সাথে গুরুত্বপূর্ণ সমাজের এরিয়া। আর তো এবার টিচারদের জন্য তোমার একটা মেসেজ। আমি অলরেডি বলেছি, যে আমরা আমাদের যে কাজটা, সেটা তো মহান ব্রত, একটা মানুষ গড়ার কারিগর তো আমরা, সেই কাজটা আমরা করব। সাথে সাথে সমাজের যে বিভিন্ন সামাজিক কাজকর্ম, হ্যাঁ, ওটার মধ্যে সেইগুলো, আপনারা পার্ট নিন। হ্যাঁ, সেখানে আপনারা আমাদের আসুন, ইনভলভ হ্যাঁ। হতে হবে, সেগুলো নিয়ে কথা হ্যাঁ। বলতে হবে। আমি আমার মতো থাকি, আমার কাজটা করি, এইটা আমার মনে হয় ঠিক হবে না। আর অবশ্যই আমাদের নিজের অধিকার, মর্যাদা, নিরাপত্তা, তাই তো। এগুলো নিয়ে আমাদের যথাযথ দরবার করতে হবে, লড়াই আন্দোলনে আমাদেরকে নিয়োজিত করতে হবে, সুপারিশ করতে হবে বা অভিযোগ করতে হবে। হ্যাঁ, হ্যাঁ। এবং তার মাধ্যমে আমাদের ছাত্রদের নিয়ে তাদের সাংস্কৃতিক মানোন্নয়ন যাতে হয়, সমাজের মানুষের যাতে মানে যার যার সমস্যা সেগুলো আমরা পাশে থাকি, বা পরিবেশ রক্ষায় আমাদের যাতে একটা নিশ্চয়ই, ভূমিকা থাকে, ভীষণ খুব ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ। ভূমিকা। আজকের হ্যাঁ, গাছ বাঁচানো একটা হ্যাঁ, সবথেকে বড় আমরা ব্যাপার। ম্যানগ্রোভ লাগিয়েছি, সুন্দরবনে হ্যাঁ, গিয়ে হ্যাঁ, বাহ। শিক্ষকদের পক্ষ থেকে আমরা লাগিয়েছি বার্তা দিতে। হ্যাঁ। এইগুলো যদি আমরা পালন করতে পারি, আশা করি আমরা সমাজে শিক্ষকদের যে মর্যাদা, গুরুর যে মর্যাদা যেটা ছিল, আশা করি ফিরে আসবে, এবং একদম। অবশ্যই একটা ভালো সমাজ আমরা ভীষণ উপহার ভালো দিতে হবে, পারবো। আমরা এই আশাটা একদমই রাখছি এবং এইভাবেই আমরা এগোবো। এই যে কথা হলো, প্লাস কোনো যদি সাহায্য লাগে, মানে আমি আর কি করতে পারি, একজন টিচার বলতেই পারেন, দেখুন আমি তো 10 বছর পড়িয়েছি, 20 বছর পড়েছি, আমি আর কি করতে পারি। আমরা কিন্তু কিছু ভেবে নিতে পারি। এই যে সমাজের আলোচনা, আমরা আসুন, মানে এগিয়ে আসুন, আমরা বলতেই পারি। এই যে পডকাস্ট আজকে চলছে, এটা একটা অন্যরকম কাজ। কোনো টিচার হোস্ট হতেই পারেন। আপনি হয়তো খুব ভালো কথা বলেন, আপনি হয়তো এখনো বুঝতে পারছেন না কোন জায়গায় আপনি কথা বলতে যাবেন, আপনি আসুন না, আমরা রাস্তা খুঁজে বার করব। তারপরে এই যে যাওয়া, গাছ পোতা বা মানুষদের বোঝানো, সব থেকে বড় কাজ হচ্ছে এখন এই যে গাছের নাম, স্টুডেন্টরা গাছের নাম জানে না। অনেকবার জিজ্ঞেস করি, অনেকে পারে না, কিন্তু সেটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। কেন? ধরুন একটা বাচ্চা দেবদারু গাছের নাম জানে না, সে আম গাছের নাম জানে। সে বড় হলো, সে গাছ কাটবে, তাকে বলেছে গাছ কাটতে, সে দেবদারু গাছটা কেটে ফেলবে, কারণ সে নাম জানে না। আম গাছ কাটতে গেলে কিন্তু সে 10 বার ভাববে, এটা তো একটা আম গাছ, এটা তো আম হয়। মানে নাম হচ্ছে আইডেন্টিটি, কাজে নাম জানাটা ইম্পর্টেন্ট। আমাদের ছোটবেলায় আমাদের ঠাকুমা, দাদু, বাবা এরা শেখাতো, স্কুলেও অনেক সময় হতো, কিন্তু এখন কমে যাচ্ছে। অনেক কাজ আছে অ্যাকচুয়ালি, নতুন তো, এটা টাইমটা একটা ডিফারেন্ট টাইম লাইন। আর একটা কথা হচ্ছে, এই যে আমাদের যে উপনিষদ বা আমাদের যে বেদ, এর জ্ঞান আমার মনে হয় যে স্কুলে শুরু করা প্রয়োজন। তোমার কি মনে হয় এটা নিয়ে? সেটা তো মানে এইগুলো নিয়ে আমার পড়াশোনা মানে খুবই কম, কিন্তু ব্যাপার হচ্ছে যে অবশ্যই ভারতবর্ষের যে ঐতিহ্য যেগুলো ছিল, সেগুলো চর্চা থাকা উচিত, কিন্তু সেটা কনস্ট্রাকটিভ, মানে হ্যাঁ, এগিয়ে হ্যাঁ। যাওয়ার জন্য। মানে আমরা একটা মানে আলোকিত সমাজ দেখতে, পিছিয়ে যাওয়ার যেতে চাই না। যে কুপমূল্যকতা বা যে অন্ধবিশ্বাস, এইগুলো থেকে মুক্ত করার জন্য যা যা শেখা দরকার, ভারতবর্ষের যা ঐতিহ্য, সেগুলো অবশ্যই কিন্তু শেখা দরকার। এবং প্রকৃত ইতিহাস খুবই গুরুত্বপূর্ণ। ইতিহাসকে বিকৃত করে দেওয়া হচ্ছে বিভিন্ন কারণে, সেগুলোর মধ্যে আমি ঢুকতে চাইছি না। প্রকৃত ইতিহাস, আজকের স্বাধীনতা আন্দোলনের প্রকৃত ইতিহাস, কার কী ভূমিকা ছিল, সেগুলো আমার বিকৃত করা হচ্ছে। আজকে আমরা এত কিছু মানে কি বলবো কথা বললাম, তার মধ্যে থেকে বুঝলাম, জানলাম, আর কিছু বিবেচনা করলাম, কিছু আর কি আমরা ডাইসেক্ট করলাম। একটা জিনিস হচ্ছে, ভারতবর্ষের সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আমরা একটা স্পিরিচুয়াল ল্যান্ড, এবং এই আমাদের মাটিতে যে ভাবনা চিন্তা, যে কানেকশন টু দ্য ইউনিভার্স, এবং যেখান থেকে ধর্ম উঠে আসে। ধর্মের মানে হচ্ছে, যেটা তুমি একটু আগে বললে, যে আমি তোমার সাহায্য করব, তুমি আমার, আমরা সবার সাহায্য করব, আমরা পরিবারের খেয়াল রাখবো, স্কুল কলেজ সবার। আর সেখান থেকে আসে কর্ম, যেটা আমরা আমাদের লেখাতেও পাই, প্রাচীন লেখাতেও পাই। ধর্ম আর কর্মকে ছেড়ে কোনো মানুষ এই পৃথিবীতে কিচ্ছু করতে পারবে না, সে যেখানেই বিলং করুক, দেশের মানে অন্য দেশেও কথা বলছি আমি। তুমি ফিনল্যান্ড দেখো, ফিনল্যান্ড একটা হ্যাপি স্পেস বলছে ফিনল্যান্ডকে, এবং অনেক জায়গাতে এডুকেশন সিস্টেম খুব অন্য লেভেলের বলছে, আমেরিকাকেও বলছে, তারপরে তোমার ইউরোপের অনেক কান্ট্রিকে বলছে। কিন্তু সব জায়গায় কিন্তু যদি দেখো, বিবেচনা করে, এটা ধর্ম আর কর্মই পালন করছে।
আর সেটা আমাদের নিজস্ব ব্যক্তিগত, মানে আমরা এটা নিয়ে জন্মেছি আমাদের দেশেই। তো সেই জিনিসটা যেন আমরা করতে পারি, আমরা যেন গুরুকে গুরুর জায়গাতেই একদম ভাবতে পারি, এবং গুরুকুল যেন হয় আমাদের ওয়েস্ট বেঙ্গলে, কলকাতায় একটা অন্তত গুরুকুল কলকাতায় হোক আমি চাই, সেরম ভাবে ভাবনা চিন্তার, যেখানে তুই জানো গুরুকুলে সব রকম হতো, পড়াশোনার চর্চা হতো, ফিজিক্যাল এক্সারসাইজ হতো, ভালো চিন্তা ভাবনা, চাণক্যর পলিটিক্স পড়ানো হতো, এবং তাছাড়া হচ্ছে তোমার ইকোনমিক্স, ওটা নিয়েও তো একটা বড় কথা বলা হতো। তো ওরম যদি একটা হয়, আমার মনে হয় র্যাপিড চেঞ্জেস আমরা দেখতে শুরু করবো। এআই আমাদের প্যারালাল চলবে, সাথে কিন্তু চলবে না, কম্পিটিশন কিন্তু নয়, এআই আমাদের সাথে চলবে। এআই কিন্তু রিপ্লেস করতে পারবে না কিছু, না আফটার অল মানুষকে তো রিপ্লেস করা যাবে না। এই নিয়ে আমরা এখানে আজকে শেষ করছি আমাদের কনভারসেশন। থ্যাংক ইউ সো মাচ আসার জন্য, অনেক খুব ভালো ধন্যবাদ লাগলো তোমার সাথে কথা বলে। আমাকেও এখানে ডাকার জন্য বা এই ইন্টারভিউর জন্য আহ্বান করার জন্য অনেক ধন্যবাদ।